আসসালামু আলাইকুম। আজকে আমাদের ডে 2। তো আজকের টপিক হচ্ছে ভেক্টরের টাইপ 2। তো টাইপ 2টা হচ্ছে আমাদের নদী নৌকা এবং কি স্রোত সম্পর্কিত, এবং এই অংশ থেকে সবচেয়ে বেশি সৃজনশীল হচ্ছে বোর্ড পরীক্ষাতে আসে। তো চলো আমরা এই টপিকটা বিস্তারিত আলোচনা করি। তো এই আলোচনাটা করার পূর্বে আমরা হচ্ছে এই পুরা ঘটনা, এই নদী নৌকা এবং স্রোত সংক্রান্ত যেই টপিকটা, এটাতে আমরা 3টা কেস হচ্ছে নিয়ে ভিন্ন ভিন্ন আলোচনা করব, যাতে তোমরা প্রত্যেকটা পার্ট ভালোভাবে বুঝতে পারো। প্রথম হচ্ছে, তুমি যে কোনো দিকে অপর পারে পৌঁছানো। এটা মানে হচ্ছে, তুমি খেয়াল করো, এই হচ্ছে তোমার ধরো নদীর এই মাথা থেকে যে কোনো এক জায়গা থেকে তুমি রওনা দিয়া তুমি এই ওপারে যে কোনো পয়েন্টে হচ্ছে তুমি পৌঁছাইতে পারো। এটা একটা কন্ডিশন। মানে হচ্ছে তুমি এইখানে যাই সেটা পৌঁছাইতে পারো, এইখানে গিয়া পৌঁছাইতে পারো, এইখানে গিয়া পৌঁছাইতে পারো, এইখানে গিয়া পৌঁছাইতে পারো, এইখানে গিয়া পৌঁছাইতে পারো, মানে অপর পারে পৌঁছানো। এটা হলো একটা কন্ডিশন, খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। যে কোনো দিকে বা যে কোনো অবস্থানে গিয়ে কি অপর পারে পৌঁছানো, এক। দ্বিতীয়ত হচ্ছে স্পেশাল কন্ডিশন, এটা হচ্ছে ইন জেনারেল। দ্বিতীয়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমার কন্ডিশন বেদে। যেমন ধরো তুমি সোজাসুজি পৌঁছানো, এটা কি ইম্পর্টেন্ট, সোজাসুজি পৌঁছানো। এটাকে আরেকটা ভাষা বলা হয়, সেটা হচ্ছে আড়াআড়ি পৌঁছানো। এবং এটাকে আরো কয়েকটা ভাষা বলা হয়, সেটা হচ্ছে, মানে এটা আমি বলি, দেখো খেয়াল করো, তুমি সোজাসুজি পৌঁছানো বলতে বোঝায় তুমি এইখান থেকে রওনা দিছো, একদম এইখানে তুমি পৌঁছাবা, এটা তোমার টার্গেট। এই জন্য বলছি এটা কি স্পেশাল কন্ডিশন। এটাকে এই মানে তোমার নৌকা এখন কোন দিকে তুমি রওনা দিছিলে এটা ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে তোমাকে এই পয়েন্টে পৌঁছাতে হবে। মানে আপনি যদি স্রোত থাকে, স্রোত তো এদিকে নিয়ে যাবে, তাহলে আপনাকে একটু স্রোতের বিপরীতে রওনা দিতে হবে। তো আপনি এইভাবে রওনা দিছিলেন, আপনি পৌঁছাইলেন এইখানে, মানে উদ্দেশ্য থাকবে কি সোজা পৌঁছানো। আর এই সোজাসুজি পৌঁছানো বা আড়াআড়ি পৌঁছানো একই জিনিস। আর এটা মানে কি একদম কি বিপরীত বিন্দুতে পৌঁছানো, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এই বাংলাটাও বলা থাকে, বিপরীত বিন্দুতে পৌঁছানো। তো আরেকটা হচ্ছে, এইখান থেকে এইখানে তুমি যদি এইদিকে যাও বা এইদিকে যাও, সবচেয়ে কম দূরত্ব কি এই মাঝ বরাবর। তার মানে হচ্ছে এটা হলো তোমার কি সর্বনিম্ন দূরত্বে পৌঁছানো। দূরত্বে যদি তুমি পৌঁছাতে চাও, তাহলে তোমার হচ্ছে কি এই সোজাসুজি পৌঁছানোর মতোই আর কি। তো আরেকটা জিনিস, সেটা হচ্ছে সাধারণত এখন দেওয়া হয় না, আগে দেওয়া হয়তো, সেটা হচ্ছে তোমার ধরো নাবিক যারা আছে বা হচ্ছে যারা হচ্ছে নৌকায় থাকে, হ্যাঁ নাবিক, তো তারা হচ্ছে একটা জায়গায় পৌঁছানোর জন্য সামনে একটা হচ্ছে লাইটকে, যে তোমরা হচ্ছে ওয়াচ টাওয়ার নাম শুনছো, তো ওয়াচ টাওয়ারটা উপরে একটা লাইট থাকে, তো লাইট কেন্দ্রিক হচ্ছে পৌঁছানো। তার মানে সেটাও সাধারণত কি থাকে বিপরীত পাশে থাকে। তো এইখানে ওইটা বলা যায় যে ফ্ল্যাশ যে লাইট গুলো আছে, ফ্ল্যাশ লাইটের দিকে পৌঁছানো, তো ওইটা সাধারণত আসে না, তো আমি আর লিখলাম না। এটা হলো আমাদের 2 নম্বর কন্ডিশন, যে হচ্ছে আমরা সোজাসুজি পৌঁছাবো। 3 নম্বর হচ্ছে সর্বনিম্ন সময়। এটা কেমন একটু খেয়াল করো। তুমি ধরো এই পার থেকে ওপারে যাবা, এখন তোমার টার্গেট হচ্ছে তুমি কোথায় পৌঁছাইতেছো, এটা ম্যাটার না, তোমার কথা হচ্ছে তুমি কত দ্রুত সময়ে যাইতে পারবা। তো সেটার জন্য তোমার কি লাগবে, হচ্ছে তোমাকে সোজা রওনা দিতে হবে। কারণ হচ্ছে তুমি যদি এইদিকে রওনা দাও, তাহলে স্রোতের বিপরীতে যাইতে তোমাকে এক্সট্রা একটা বল দিতে হবে। দিতে গেলে একটা শক্তি লাগবে, একটু ধীর গতি যাবা। আবার তুমি যদি হচ্ছে ধরো একটু এদিকে রওনা দাও,
মানে এদিকে রওনা দিলে বেশি সময় লাগতেছে। এখন যদি তুমি স্রোতের দিকে যাও, তাহলে স্রোতের দিকে এদিকে রওনা দিলে তো আর এদিকে পৌঁছাইতে পারবে না, তুমি পৌঁছাইতে অনেক দূরে পৌঁছাবা। তো অনেক দূরে পৌঁছাইতে হলে কি লাগবে? অনেক বেশি সময় লাগবে। তার মাঝে তোমার সবচেয়ে সহজ হচ্ছে স্রোতের দিকেও না স্রোতের বিপরীতেও না, একদম হচ্ছে মাঝে। মাঝে বলতে হচ্ছে তুমি একদম রওনা দিবা কি একদম সোজা বরাবর। তার মানে হচ্ছে এইখানে কিন্তু আলাদা বিষয় যে সোজাসুজি পৌঁছানো, মানে তোমার টার্গেট হচ্ছে এইখানে পৌঁছানো, কিন্তু এখন কিন্তু টার্গেট এইখানে পৌঁছানো না। এখন হচ্ছে আমরা এইদিকে রওনা দিলে মোটামুটি ধরো এইখানে পৌঁছাবো, মানে এইভাবে রওনা দিলাম, স্রোতে ধাক্কায় কোন দিকে নিয়ে যাবে? এইদিকে নিয়ে যাবে। তো আমাদের কন্ডিশনটা হচ্ছে এখন আমরা কি সোজা রওনা দিব, আর সোজা রওনা দিলেই হচ্ছে আমাদের কি সর্বনিম্ন সময়ে পৌঁছানো যাবে। তার মানে হচ্ছে এটা কি সোজাসুজি রওনা দেওয়া, সোজাসুজি রওনা দেওয়া। আর উপরেটা হচ্ছে আমাদের কি সোজাসুজি পৌঁছানো। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন খেয়াল করো, আমাদের এই তো হচ্ছে তিনটা পয়েন্ট, যে এই তিনটা কেসে হচ্ছে আমরা ফর্মুলাগুলো দেখব। তো এখন হচ্ছে আমরা যে কোনো দিকে অপর পারে পৌঁছানো এটার যে ফর্মুলাগুলো আছে সেগুলো আমরা একটু দেখব। খেয়াল করো, এখানে আমরা একটু চিত্রটা আঁকাই নিই আবার। তো তুমি এখানে আসো, তুমি এখানে যে কোনো জায়গায় পৌঁছাবা। তো সেই ক্ষেত্রে এইখানে হচ্ছে এই নদী, নৌকা এবং স্রোত সংক্রান্ত এখানে তিনটা জিনিস হচ্ছে বেসিক মনে রাখতে হবে। সেটা হচ্ছে প্রত্যেকটা চিত্রের জন্য আর কি। স্রোতের বেগ ইউ, ইউ হচ্ছে আমাদের কি স্রোতের বেগ, স্রোতের বেগ। তারপর হচ্ছে নৌকার একটা বেগ আছে। তো নৌকা আমি হচ্ছে যে কোনো দিকে রওনা দিতে পারি, এদিকে হইতে পারে, এদিকে হইতে পারে, এদিকে হইতে পারে, যে কোনো দিকে। তো নৌকার বেগ হচ্ছে কি ভি, নৌকার বেগ হচ্ছে কি ভি। আর আমাদের এইখানে মাঝখানে যে দূরত্ব, মানে নদীর প্রস্থ বরাবর যে দূরত্ব, সেটা হচ্ছে নদীর প্রস্থ, সেটা হচ্ছে কি ডি। তো এই তিনটা ভেরিয়েবল হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এখন খেয়াল করো, যে কোনো দিকে তুমি অপর পারে যদি পৌঁছাতে চাও তাহলে হচ্ছে তুমি ভি বেগে রওনা দিবা, আর নদীতে বেগ হচ্ছে কত? স্রোতের বেগ হচ্ছে ইউ। তো এইখানে তুমি ভি বেগে রওনা দিছো, ইউ তোমাকে টেনে ওইদিকে নিয়ে যাবে, তাহলে এইখানে তোমার একটা কি বেগ তৈরি হবে? লব্ধি বেগ। তো এইখানে আমাদের এক নম্বর ফর্মুলা, এটাকে আমি স্টার দিয়ে দিলাম, এটা হচ্ছে এক নম্বর ফর্মুলা। এক নম্বর ফর্মুলা হচ্ছে লব্ধি বেগ, লব্ধি বেগ বা নৌকা কত বেগে পৌঁছাবে, নৌকা কত বেগে পৌঁছাবে। তো সেটা হবে হলো আর, আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 uv cos আলফা। তো আলফাটা কি? আলফাটা হচ্ছে ধরো আমরা এখানে একটা ডিরেকশন দেখাইলাম, একটা ডিরেকশন বলতে হচ্ছে এইখানে আমার তো এইদিকে হচ্ছে স্রোতের বেগ, তার মানে এটা হলো আমাদের স্রোতের বেগ, আর এটা হলো নৌকার বেগ, তাহলে মাঝখানে মধ্যবর্তী কোণ কি আলফা। তার মানে হচ্ছে এই আলফাটা হচ্ছে আমাদের কি ইউ ও ভি এর মধ্যবর্তী কোণ। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের কি লব্ধি বেগ, মানে নৌকা কত বেগে ওপারে পৌঁছাবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে নৌকা কোন দিকে পৌঁছাবে, মানে দিকটা হচ্ছে আমরা 2 নম্বরে বের করতে পারবো। 2 হচ্ছে দিক, বা নৌকা কোন দিকে পৌঁছাবে, নৌকা কোন দিকে পৌঁছাবে, কোন দিকে পৌঁছাবে, তো সেটা হচ্ছে আমাদের কি থিটা। তো এই থিটাটা আমরা বের করব হচ্ছে tan থিটা দিয়ে। তো tan থিটা ইকুয়াল টু হচ্ছে, দেখো এখানে আমরা সামান্তরিক সূত্রে দেখছিলাম যে যার সাথে কোণ সেটা কি হয় সিঙ্গেল হয়। তো এইখানে হচ্ছে আমাদের নৌকা যেদিকে পৌঁছাক, ধরো হচ্ছে নৌকা এদিকে পৌঁছায়, এদিকে, তো এইটা হচ্ছে আমাদের কি থিটা। এই থিটাটা কার সাথে? ইউ এর সাথে। তো আমাদের ইউ এর জন্য কি হবে সিঙ্গেল, তাহলে ভি cos আলফা, আর এই উপরে কি ভি sin আলফা। তো এই হচ্ছে আমাদের কি ডিরেকশন বা দিক, মানে মেন কথা হচ্ছে নৌকা কোন দিকে পৌঁছাবে। তো এই দুটো হচ্ছে একদম বেসিক,
মানে নৌকা যে কোনো দিকে অপর পারে পৌঁছানো। আর বাকি যে দুইটা সেগুলো হচ্ছে কি স্পেশাল। তো স্পেশাল গুলো আমাদের এই ফর্মুলা গুলো একটু সুন্দর ফরমেশন আসবে, তো সেটা আমরা একটু পরে দেখে নিব। আর এইখানে হচ্ছে 3 হচ্ছে সময়, মানে তুমি এইখান থেকে ওপারে যে যাবা, যাইতে কতটুকু সময় লাগবে সেটার সূত্র হচ্ছে 3 নম্বরটা আমরা উপরে লিখি। তাহলে এটা হলো 2 দিক, আর 3 হচ্ছে পৌঁছাতে কত সময় লাগবে। 3 হচ্ছে পৌঁছাতে কত সময় লাগবে, সেটা হচ্ছে টি ইকুয়াল টু হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। তো এখানে কোনটা কি, ডি হচ্ছে নদীর কি প্রস্থ, আর ভি হচ্ছে নৌকার বেগ, আর সাইন তো অনুপাত মানে অপারেটর, আর আলফা হচ্ছে কি মধ্যবর্তী কোণ। তো আশা করি বিষয়টা বুঝতে পারছি। তো এটা দিয়ে আমরা হচ্ছে 3টা জিনিস বের করতে পারবো। এখন খেয়াল করো, আমাদের হচ্ছে 2 নম্বর কন্ডিশন, যে সোজাসুজি পার হওয়ার জন্য কি কি স্পেশাল কন্ডিশন আছে, তো সেটা আমরা একটু দেখে নিই। সোজাসুজি পৌঁছানো বা আড়াআড়ি পৌঁছানোর ক্ষেত্রে কি কি হবে। তো খেয়াল করো, এই হচ্ছে আমাদের নদী, এদিকে স্রোত প্রবাহমান, এদিকে হলো আমাদের কি স্রোতের বেগ। ওই যে আগের বলছিলাম যে এখানে 3টা জিনিস মনে রাখতে হবে, স্রোতের বেগ, তারপর নৌকা, হ্যাঁ এখন ইম্পর্টেন্ট। তো তুমি যদি এইখানে পৌঁছাতে চাও তাহলে তোমাকে স্রোতের এদিকে সোজা রওনা দিলে তো আর তুমি হচ্ছে এইখানে পৌঁছাতে পারবে না, কারণ স্রোতে তোমাকে এইদিকে নিয়ে নিবে। তার মানে তুমি 90 ডিগ্রি চাইতে বেশি অ্যাঙ্গেলে কি রওনা দিবা, ভি। আর এইটুকু হচ্ছে তোমার কি মধ্যবর্তী কোণ কি আলফা। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। এই ভি হচ্ছে কি নৌকার বেগ, নৌকার। তো তুমি এদিকে রওনা দিলে তুমি এদিকে পৌঁছাতে হবে, এটা হলো তোমার কাজ। তার মানে হচ্ছে এখানে আমাদের থিটা যেটা দিক, সেটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো। মানে এই ঘটনার ক্ষেত্রে তোমার দিকটা ফিক্সড। 1 নম্বর থিটা ইকুয়াল টু মানে দিকটা হচ্ছে কত ডিগ্রি, দিক হচ্ছে বা কত কোণে যাবে সেটা ইউ এর সাথে কত ডিগ্রি, 90 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো। মানে হচ্ছে এখানে আমি সোজা পৌঁছাইতে চাইতেছি, তাহলে সোজা পৌঁছানোর জন্য তোমাকে কি করতে হবে, মানে এইখানে পৌঁছাতে হবে। এইখানে পৌঁছানো মানে কি ইউ এর সাথে কত ডিগ্রি কোণে পৌঁছানো, 90 ডিগ্রি। তার মানে দিক হচ্ছে কত, 90 ডিগ্রি। তাহলে এই অনুসারে আমরা যদি এইখানে একটা ফর্মুলা লিখি, মানে ওই যে tan থিটার যে ফর্মুলা, tan থিটা ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা ভি সাইন আলফা। তো এইটা হচ্ছে তুমি tan 90 ডিগ্রি বসাও, tan 90 ডিগ্রি ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। তো এখানে খেয়াল করো tan 90 ডিগ্রি, tan 90 মানে হচ্ছে কি অসংজ্ঞায়িত। তো অসংজ্ঞায়িতকে আমরা ডিফাইন করতে পারি 1 বাই কত 0 ডি, কারণ এটাও তুমি ক্যালকুলেটর করলে দেখবা যে অসংজ্ঞায়িত আসে। তাহলে এখানে কি ভি সাইন আলফা, তারপর হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। তো এখন খেয়াল করো, যে 1/0 আর যদি গুণ করা হয় তাহলে আমাদের দাঁড়াবে হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু কত 1, তার সরি 0, কারণ এটা আর গুণ করলে এই পাশে 0 হয়ে যাবে, এই পাশে 1 হবে। তো আমাদের এখানে যদি কজ আলফা বের করি, কজ আলফা ইকুয়াল টু কত মাইনাস ইউ বাই কত ভি। তো এটা হচ্ছে আমাদের আরেকটা ফর্মুলা 2 নম্বর। এটা হচ্ছে তুমি সোজাসুজি পৌঁছানোর জন্য কত কোণে রওনা দিতে হবে, মানে এই যে এখান থেকে আমরা কি বের করতে পারবো, আলফার মান বের করতে পারবো। আলফা মানে তুমি সোজা পৌঁছানোর জন্য তোমাকে কত কোণে রওনা দিতে হবে। এটা এই 2 নম্বর ফর্মুলা কি, কত কোণে রওনা দিতে হবে, রওনা দিতে হবে এইভাবে বলতে পারে, অথবা বলবে যে কোন দিকে রওনা দিতে হবে, কোন দিকে রওনা দিতে হবে।
দিকে রওনা দিতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি কার মান বের করবা? সেই ক্ষেত্রে তুমি আলফার মান বের করবা। সেটার ক্ষেত্রে তুমি কিন্তু হচ্ছে ডিরেক্টলি cos আলফা ইকুয়াল টু কি মাইনাস ইউ বাই ভি অ্যাপ্লাই করতে পারবো, যদি বলা থাকে যে সোজা পৌঁছানোর ক্ষেত্রে। এটা যদি উল্লেখ না থাকে তাহলে কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে তোমার কোনটা অ্যাপ্লাই করতে হবে? ওই আগেরটা, আগের জেনারেলটা, যেটা তুমি জাস্ট পৌঁছাতে চাও আর কি। আর এটার ক্ষেত্রে দুইটা, একটা হচ্ছে দিক এখানে পাইলাম আমরা কত, সেটা 90 ডিগ্রি, এটা ফিক্সড। আর এখানে আমরা একটা ফর্মুলা পাইলাম, সেটা হচ্ছে কত কোণে রওনা দিতে হবে বা কোন দিকে তুমি রওনা দিবা। তো রওনা দেওয়ার যে কোণটা সেটা হচ্ছে তোমার কি আলফা। মানে তুমি এই যে দেখো, তুমি এই কোণে যদি রওনা দাও, এইদিকে যদি রওনা দাও, তাহলে এই কোণটাই তো বের করতে হবে। তাহলে সেটার ক্ষেত্রে তুমি কোনটা ইউজ করবা? cos আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইউ বাই ভি। এখন কথা হচ্ছে আমাদের, তো নৌকা তো রওনা দিলাম, সোজা পৌঁছাইলাম, কিন্তু কত বেগে পৌঁছাবো, মানে লোভ দিবে। তাহলে 3 নম্বর হচ্ছে কি লোভ দিবে, লব্ধি বেগ বা কত বেগে পৌঁছাবে, কত বেগে পৌঁছাবে। তাহলে সেটা হচ্ছে কি আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা। এখন দেখো এখানে আমরা একটু ছোট করি, কারণ আমাদের কজ আলফার মান দেওয়া আছে মাইনাস ইউ বাই ভি, তার হচ্ছে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 ইউ ভি, এটা হচ্ছে মাইনাস ইউ বাই কত ভি। তাহলে ভি ভি কাটা, আর এখানে দাঁড়াইলো হচ্ছে কত মাইনাস ইউ স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস 2 ইউ স্কোয়ার, তার মধ্যে দাঁড়াইলো ভি স্কোয়ার মাইনাস হচ্ছে কি ইউ স্কোয়ার, কারণ এখানে হচ্ছে দুইটা থেকে একটা মাইনাস করলে কটা থাকবে একটা, তার মধ্যে তোমার লব্ধি দাঁড়াইলো হচ্ছে এইটা। তাহলে এইটা তুমি হচ্ছে 3 নম্বর ফর্মুলা হিসাবে মনে রাখবা। এখানে কি বের করলাম আমরা, যে তোমার তো নৌকা এইভাবে রওনা দিছিল ভি বেগে, কিন্তু সে তো আর ভি বেগে যাবে না, কারণ স্রোতের বেগের প্রভাবে তার একটা নতুন বেগ তৈরি হবে। সেই নতুন বেগটাই হচ্ছে কি আমাদের কি লব্ধি বেগ। তো লব্ধি বেগটা হচ্ছে কি, মানে তুমি কত বেগে পৌঁছাচ্ছ, তো সেটা হচ্ছে আমাদের কি আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার কি ভি স্কোয়ার মাইনাস কত ইউ স্কোয়ার। আর এটা বুঝাই যায় যে তোমার যদি নৌকার বেগ বেশি না থাকে তাহলে তুমি কখনোই পৌঁছাতে পারবে না, তার হচ্ছে ভি আগে ইউ কি পরে, এটা মাথায় রাখবা। আরেকটা হচ্ছে আমাদের 4 নম্বর, যেটা হচ্ছে সময়। তো সময়টা হচ্ছে আমরা দেখি নেই, খেয়াল করো। তো সময়ের ক্ষেত্রে একটু আলোচনা আছে স্পেশালটা। তো সময় মানে তুমি এইখান থেকে এইভাবে রওনা দিয়ে এখানে পৌঁছাইলা, তো পৌঁছাইতে যে সময়টা লাগে সেই সময়টা হচ্ছে পৌঁছানোর সময়। তো সময় টি ইকুয়াল টু তো হচ্ছে আমরা জানি ভি সাইন আলফা ডি বাই ভি সাইন আলফা, সেটা তো জেনারেল। বাট এইখানে কি হবে, এইখানে আমি একটু রাফলি বলি, খেয়াল করো। তো আমরা জানি এস ইকুয়াল টু কত ভিটি, তো টি ইকুয়াল টু হচ্ছে কি এস বাই কত ভি, এটা আমরা সকলে জানি। তাহলে এখানে হচ্ছে উপরে সরণ, নিচে কি বেগ, মানে সরণ হচ্ছে আমাদের কি ডি, মানে যে নদীর প্রস্থ কি ডি, এটা সকল ক্ষেত্রে আমাদের জানা থাকতে হবে, এটা কি নদীর প্রস্থ। তো প্রস্থ হচ্ছে কি ডি, তো আর নিচে হচ্ছে আমাদের বেগ। এখন এইখানে আমরা কোন বেগটা ইউজ করব? এখানে তিনটা বেগ কি কি, একটা হচ্ছে আর, একটা হচ্ছে ভি, একটা হচ্ছে কি ইউ। এখন তুমি নিচে কোন বেগটা ইউজ করবে, এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। বাট প্রশ্ন করলো আমি অ্যানসারটা দিয়ে দিব, যেহেতু হচ্ছে আমাদের ভিডিও লেকচার। তো এইখানে বেগটা হচ্ছে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তুমি নরমালি চিন্তা করো, এটার দিকে তাকালে বুঝবা যে আমরা এইখান থেকে যাত্রা শুরু করে এখানে আসছিলাম কত বেগে, ভি বেগে, আর এখান থেকে যাইতে যে সময়টা লাগছে সেটা কি টি। তার মানে হচ্ছে তুমি যেই দিকে যাবা সেই দিকের বেগ লাগবে, যেই দিকে যাবা সেই দিকের কি লাগবে, বেগ লাগবে। এখন দেখো তো, তুমি এই দিকে রওনা দিছিলা কিন্তু পৌঁছাইছো কোন দিকে, এই দিকে, তার মানে এই দিকের বেগ লাগবে। আর এই দিকে কোন বেগে পৌঁছাইছি, লব্ধি বেগে। তার মানে হচ্ছে তোমার এখানে দাঁড়াবে ডি ভাই আর, তার মানে হচ্ছে টি ইকুয়াল টু হচ্ছে ডি বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস কত ই স্কোয়ার। তো এটা হচ্ছে আমরা স্পেশালি ইউজ করতে পারবো কার ক্ষেত্রে, সোজাসুজি পৌঁছানোর ক্ষেত্রে বা আড়াআড়ি পৌঁছানোর ক্ষেত্রে বা সর্বনিম্ন দূরত্বে পৌঁছানো, মানে সকল ক্ষেত্রে আমরা কি এই 4টা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো এইখানে কেন আর হইলো, কারণ আমরা এই বরাবর পৌঁছাবো,
তার মানে হচ্ছে দূরত্ব নিচে কোনটা ডি, কারণ এই বরাবর বেগটা নিতে হবে। এই বরাবর বেগ কি ভি না ইউ না আর, আর অবশ্যই আর, কারণ আমরা এই আর বেগেই কি এই বরাবর পৌঁছাইছি। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো এই ছিল হচ্ছে আমাদের কি সোজাসুজি পৌঁছানোর ক্ষেত্রে 4টা ফর্মুলা। এখন আমরা দেখব যে হচ্ছে সর্বনিম্ন সময়ে পৌঁছানোর ক্ষেত্রে যে ফর্মুলাগুলো সেগুলো আমরা একটু দেখে নিই। সর্বনিম্ন সময়ে পৌঁছানো বা সোজা রওনা দেওয়া, সোজা রওনা দিলে, সোজা রওনা দিলে আমাদের কি করতে হবে খেয়াল করো। তুমি এখন তোমার অন্য কোনো টার্গেট না, তুমি এইখানে আসো, তুমি সোজা রওনা দিবা, মানে হচ্ছে এই দিক বরাবর হচ্ছে কি ভি, এই যে ভি, আর এই বরাবর তোমার কি ইউ। তার মানে হচ্ছে এইখানে তোমার আলফার মানটা কি ফিক্স 90 ডিগ্রি। এখন তুমি কোথায় পৌঁছাইতেছো সেটা ম্যাটার না, সেটা হচ্ছে পরে। তুমি ধরো নৌকা এইদিকে যায়, সেটা এইখানে পৌঁছাবে, ওটা ওটা সমস্যা। কিন্তু কথা হচ্ছে এখানে তুমি সোজা রওনা দিছো, সোজা রওনা দিলেই কি তুমি সর্বনিম্ন সময়ে পৌঁছাইতে পারবা। এখন খেয়াল করো, এখানে আমাদের 1 নম্বর ফর্মুলা, 1 নম্বর ফর্মুলা হচ্ছে তুমি যে রওনা দিছিলা ভি বেগে, তো নদীর স্রোতের বেগ আছে কি ইউ, তো তোমার এখানে বেগের পরিবর্তন হবে, সেটা কি তোমার লব্ধি বেগ। আমার প্রত্যেক ক্ষেত্রে কিন্তু লব্ধি বেগ থাকে, লব্ধি বেগ, লব্ধি বেগ হচ্ছে আর, আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার প্লাস 2uv cos 90। cos 90 এর মান কত 0, তার মানে হচ্ছে তোমার দাঁড়াবে কত ভি স্কয়ার প্লাস হচ্ছে ইউ স্কয়ার, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে এটা। তো এটা মাথায় রাখবা, এটা হচ্ছে সর্বনিম্ন সময়ে রওনা দিলে বা হচ্ছে সোজা রওনা দিলে তোমার হচ্ছে লব্ধির মান কত ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার রুট। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের 2 হচ্ছে, তো আমরা এখানে আলফার মান 90 ডিগ্রি জানি, এটা তো আর বের করার প্রয়োজন নাই, এটা ডাইরেক্টলি বের করা যাবে, মানে কত কোণে রওনা এটা তো আমরা বলেই দেওয়া আছে। 3 নম্বর হচ্ছে তোমার কত সময় লাগবে, তো সময়ের ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে টি ইকুয়াল টু হচ্ছে কত ডি বাই বেগ। এখন তোমরা এখানে কোন বেগটা ইউজ করবে, এখানে হচ্ছে খেয়াল করো, এইখানে তোমার তুমি দূরত্ব কোনটা নিছো ডি, মানে এই বরাবর সোজা যে দূরত্বটা নিছো, তো সোজা এই বরাবর বেগ কোনটা আর না ভি, অবশ্যই ভি, কারণ এই বরাবরই আছে কি ভি, আর তো এখন আর এই বরাবর নাই, তার মানে হচ্ছে এখানে কি হবে ডি বাই ভি। তার মানে হচ্ছে এখানে আমাদের টি এর ফর্মুলাটা দাঁড়াইতেছে কত ডি বাই ভি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এই হচ্ছে আমাদের কি 3টা ফর্মুলা। এখন মজার বিষয় হচ্ছে এখানে আরো একটা অ্যাডভান্স জিনিস চাই, সেটা হচ্ছে অনুভূমিক দূরত্ব। খেয়াল করো, এই যে অংশটা, এই অংশটা চাই, তো এই অংশটা তুমি অনেকভাবে বের করতে পারো, উপাংশ দিয়ে বের করতে পারো, নরমাল প্রসেসে বের করতে পারো। আমি একটু বলি, খেয়াল করো, এটা ডিরেক্টলি ফর্মুলা আকারে মুখস্থ রাখার প্রয়োজন নাই। প্রথমত তুমি জানো যে আমাদের এই চিত্রে আলফা কত 90 ডিগ্রি, এটা আমরা জানি, কোনো সমস্যা নাই। এখন খেয়াল করো, আলফা যদি 90 ডিগ্রি হয়, তাহলে হচ্ছে তোমার এই অনুভূমিক দূরত্বটা তুমি বের করতে চাইতেছো, নৌকা এইভাবে রওনা দিছিলা, এইখানে পৌঁছাইছো, তাহলে এটা হলো তোমার কি, এটা হচ্ছে অনুভূমিক দূরত্ব। অনুভূমিক দূরত্ব, এই অনুভূমিক দূরত্বটা তুমি কিভাবে বের করবা? অনুভূমিক দূরত্বটা বের করা অনেকটাই সহজ। দেখো, তুমি এইভাবে রওনাইছো, তো তোমার দিক হচ্ছে এইটা অথবা কি এইটা। এখন এইটা তোমার ইউ এর সাথে, এটা কার সাথে ভি এর সাথে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমরা এইটা নেব, এটা ধরলাম থিটা, তার দিক তো তুমি এটার সাথে বের করতে পারো, এটার সাথে বের করতে পারো। তাহলে দেখো আমাদের সূত্রটা কি দাঁড়ায়, অনুভূমিক। তাহলে 4 নম্বরটা কি, আমরা হচ্ছে অনুভূমিক দূরত্ব কিভাবে বের করে সেটা আমরা দিই। আচ্ছা, 4 হচ্ছে কি অনুভূমিক দূরত্ব, অনুভূমিক দূরত্ব, অনুভূমিক দূরত্ব। অনুভূমিক দূরত্বকে আমরা x দিলাম, মানে এই অংশটুকু আমাদের কি x। এখন দেখো, তুমি যদি এই থিটার মান বের করো, তাহলে থিটার মান যদি, এটা মানে কি দিক, তার মানে তুমি tan থিটা বসাবা, tan থিটা ইকুয়াল টু কত, হ্যাঁ এই থিটাটা কার সাথে ভি এর সাথে, তাহলে ভি সিঙ্গেল ইউ cos আলফা, তারপর হচ্ছে ভি ইউ sin আলফা। এখন এখানে আমাদের হচ্ছে আলফার মান কত 90 ডিগ্রি, তার মানে হচ্ছে আমাদের tan থিটা ইকুয়াল টু হচ্ছে কত
ইউ সাইন 90 ডিগ্রি ভি ইউ কজ 90। কজ 90 এর মান হচ্ছে 0 আর এটার মান কত 1। তার মানে হচ্ছে আমাদের দাঁড়াইতেছে হচ্ছে ইউ বাই ভি। তাহলে tan থিটা ইকুয়াল টু হচ্ছে কি ইউ বাই ভি। কেন আমরা এটা বের করলাম? এই যে এই থিটা, কারণ এই থিটা দিয়ে তুমি আবার হচ্ছে কি বের করতে পারবা, এইটা বের করতে পারবা। এটার চিত্রটা হচ্ছে আঁকাইলে তুমি বুঝতে পারবা। খেয়াল করো, ধরো আমরা এখন কিরকম ভাবে কি কি বের করলাম। এটা হচ্ছে আমাদের এক্স, আর এটা হচ্ছে আমাদের ডি, আর এটা হলো আমাদের থিটা। তো তুমি যদি এখন কি বের করতে চাও, এই এক্স বের করতে চাও, এক্স বের করতে চাও, তাহলে এক্স বের করতে হলে তাহলে তুমি এইখানে তোমার এই থিটা অনুসারে এটা কি, এটা হচ্ছে লম্ব আর এটা কি ভূমি। তাহলে লম্ব এবং ভূমির সাথে কোন অনুপাত যাবে সেটা হচ্ছে আমরা যদি লিখি, তাহলে হচ্ছে আমরা লিখতে পারবো হচ্ছে আবার সেই tan থিটা। tan থিটা ইকুয়াল টু কত x বাই ডি। তাহলে এইটা আর এটা কি একই, তার হচ্ছে আমরা লিখতে পারবো হচ্ছে এখান থেকে যে u বাই ভি ইকুয়াল টু হচ্ছে x বাই কত ডি। তো অতএব x ইকুয়াল টু হচ্ছে ডি ইউ বাই কত ভি। তাহলে হচ্ছে তুমি এই ফর্মুলাটা ডিরেক্টলি এটার জন্য অ্যাপ্লাই করতে পারো। কার ক্ষেত্রে? অনুভূমিক দূরত্বের ক্ষেত্রে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো এই ছিল হচ্ছে আমাদের কি সর্বনিম্ন সময়ে পৌঁছানোর ক্ষেত্রে অনুভূমিক দূরত্ব এবং হচ্ছে বাকি তিনটা সূত্র। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমরা এখন আলোচনা করব ভেক্টরের টাইপ 3। তো টাইপ 3 হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ এবং হচ্ছে বৃষ্টি এবং ছাতা ধরা সংক্রান্ত। তো এই আপেক্ষিক বেগ বোঝার আগে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ এবং হচ্ছে লব্ধি বেগ, এই দুটার ভিতরে ডিফারেন্স কি। খেয়াল করো, ধরো হচ্ছে লব্ধি বেগ, লব্ধি বেগ আর হচ্ছে আমাদের কি আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ, এই দুটার ভিতরে ডিফারেন্স কি একটু খুব ভালোভাবে খেয়াল করো। যেমন ধরো এইখানে একটা ব্যক্তি একটা বস্তু আছে, এখানে একটা কি আছে বস্তু আছে। তো এই বস্তুটাকে তুমি ধরো F1 বলে টানলো, আরেকজন F2 বলে টানলো। এখন এই বস্তুটা এই দুই বলের মাঝ বরাবর যে কোনো একদিকে যাবে, যদি কম বেশি হয় তাহলে কারোর দিকে বেশি যাবে বা কম যাবে। তো এইটা এই যে মাঝখানে এই যে বলটা পাবো, ধরো F, কি পাইলাম F, এই Fটা হবে আমাদের কি লব্ধি বল। এখন লব্ধি কখন কার্যকর? যখন একই বস্তুর উপর একই সময়ে একাধিক ভেক্টর কাজ করবে, তখন আমরা ওই দুইটা ভেক্টরের যেই যোগফলটা সেটা কি পাবো, আমরা লব্ধি পাবো। এবং এইটা দেখতেছে কে, এই বলটা, এই বলটা ফিল করতেছে কে, তৃতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি মানে পর্যবেক্ষক হচ্ছে তোমার কি তৃতীয় ব্যক্তি। তো খেয়াল করো, এই 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 বলটা বা লব্ধিটা, এই লব্ধিটা কে ফিল করতেছে, এই বস্তুটা এও বুঝতেছে না বা এ ফিল করতেছে না, এও ফিল করতেছে না, বা এর কাছেও মনে হচ্ছে না যে এই বলটা এত, মানে মেইনলি হচ্ছে এইটা, এই বলটা বা লব্ধিটা এটা হচ্ছে তোমার তৃতীয় পক্ষ দেখতেছে, তৃতীয় পক্ষ, তৃতীয় পক্ষ মানে এটা যদি প্রথম পক্ষ হয়, এটা যদি দ্বিতীয় পক্ষ হয়, তাহলে এই এই লব্ধিটা ফিল করবে কে, তৃতীয় পক্ষ। এখন দেখো তোমার ধরো আপেক্ষিক দিক, এখানে তুমি বোঝার চেষ্টা করো, দুইটা উদাহরণ দিই। যেমন ধরো একটা বিমান এইদিকে যাচ্ছে, বিমান 1, আরেকটা বিমান এদিকে যাচ্ছে। এখন তারা কিন্তু কোনো বস্তুকে টানতেছে না, যে তোমার এইখানে একটা বস্তু আছে তাহলে হচ্ছে এই দুটাকে তারা টেনে নিয়ে এইদিকে যাচ্ছে না, এরকম না। এখন দেখো তুমি সিম্পল ভাবে চিন্তা করো আপেক্ষিক বেগ কিভাবে আসছে। মানে এখন যদি এইখানকার কোনো যাত্রী, প্যাসেঞ্জার, P1 এর প্যাসেঞ্জার যদি এইদিকে তাকায়, তাহলে সে কি দেখবে, এই বিমানটা এদিকে যাচ্ছে না, এই বিমানটা দেখবে যে সে এইদিকে চলে যাচ্ছে।
কারণ সে তো এইদিকে যাচ্ছে, তার এইদিকে যাওয়ার কারণে তাকে মনে হবে সে পিছাচ্ছে, আর পিছাচ্ছে আবার আগাচ্ছে, তার মানে হচ্ছে কি এদিকে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারছো? মানে হচ্ছে তোমার এই এই বিমানটা এইদিকে যাচ্ছিল, এটা রিয়েলি প্রকৃত বেগ, এটাও তার প্রকৃত বেগ, বাট এর কাছে মনে হলো যে এর বেগ কি এদিকে, তার মানে হচ্ছে এটা হলো আপেক্ষিক বেগ। তো অনুরূপ ভাবে যদি হচ্ছে ধরো বিমান 1 এদিকে যাচ্ছে, বিমান 2 এদিকে যাচ্ছে, এইখানকার একজন প্যাসেঞ্জার তাকাইলো যে এই বিমানটা কোন দিকে যাচ্ছে। আমরা যদি একজন দাঁড়ানো ব্যক্তি যদি এটা দেখে তাহলে এইদিকে যাবে, তার কাছে এটাই মনে হবে। বাট এইখানে বিমান 2 মানে 2 নং বিমান থেকে যদি কোনো প্যাসেঞ্জার দেখে তাহলে মনে হবে যে B1 মানে বিমান 1টা কোন দিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে। তার কাছে মনে হবে যে বিমানটা এইদিকে যাচ্ছে না, বিমানটা এইদিকে যাচ্ছে। আর এটাই হচ্ছে তোমার কি আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ কিন্তু একটার সাপেক্ষে হচ্ছে, দেখো খেয়াল করো, এটার সাপেক্ষে এটা যদি তৃতীয় কোনো পক্ষ দেখলে তো এইভাবেই দেখবে। কারণ আমি যদি দাঁড়ায় দেখি তাহলে কি দেখবো, এটা এইদিকে যাচ্ছে, এটা এইদিকে যাচ্ছে। বাট এইখানকার প্যাসেঞ্জার যদি আমি হইতাম তাহলে যদি এটাকে দেখতাম তাহলে এইদিকে। তার মানে হচ্ছে আপেক্ষিক বেগ হচ্ছে সাপেক্ষে বেগ। আপেক্ষিক বেগ কি সাপেক্ষে বেগ। আর হচ্ছে তোমার লব্ধি বেগ হচ্ছে দুইটার কম্বাইন্ড বেগ। আমার কথা বুঝতে পারছো? এখানে যদি স্থির ব্যক্তি দেখে তাহলে কিন্তু আপেক্ষিক বেগ দেখবে না। তার মানে হচ্ছে আপেক্ষিক বেগ হওয়ার জন্য তাদের মধ্যবর্তী একটা কি লাগবে, গতিশীল মুভমেন্ট লাগবে আর কি। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আপেক্ষিক বেগ হচ্ছে এখানে আমি সহজে বলি এটা হচ্ছে মনে হওয়া বেগ। মানে এটা আসলে মনে হয়, ফিল হয়, মানে তোমার গতির জন্য একটা ফিল হয়, মনে হয়, সেটা হচ্ছে তোমার কি আপেক্ষিক বেগ। আর লব্ধি বেগ হচ্ছে মানে এইখানে আমরা তো বল নিছিলাম, আমরা যদি এখানে ধরো বলের পরিবর্তে যদি হচ্ছে এরকম মানে ভি নিতাম, যেমন ধরো এটা হলো আমাদের যে নৌকার বেগ ভি আর ইউ, আর হচ্ছে সরি স্রোতের বেগ হচ্ছে ভি এবং নৌকার বেগ কি ইউ। স্রোতের বেগ হচ্ছে ইউ এবং নৌকার বেগ কি ভি। তাহলে এই দুইটা বেগ কম্বাইন্ডে আমাদের নৌকা কোন দিকে যায়, এদিকে। তার মানে হচ্ছে এই যে আটটা কি আমাদের লব্ধি বেগ। মানে এই দুইটা বেগ কম্বাইন্ডে ফিল করতেছে কে তৃতীয়, মানে নৌকার ভিতরে যারা আছে তারা ফিল করতেছে, এইখানে যারা ছিল তারা না, তাদেরকে নেওয়া হচ্ছে। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো এইটা কেন আমি বললাম, কারণ হচ্ছে আমরা যখন এখানে লব্ধির মানটা হিসাব করি সেটা কি ছিল, আর ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2uv cos আলফা, এরকম। তাহলে এইখানে কি তুমি লব্ধি এরকম ভাবে লিখতে পারবা? না, এখানে লেখা যাবে না। তো এইটার ক্ষেত্রে আমাদের খেয়াল করো, আমাদের যদি এইটা লব্ধি হিসাবে চিন্তা করি তাহলে কিন্তু আমাদের এই দুটার লব্ধি তো এটার মাঝখানে থাকবে না, এরকম না। তাহলে আমাদের কি লাগবে, তখন হচ্ছে আমাদের লাগবে যে এইটাকে আমরা হচ্ছে পিছন দিকে বর্ধিত করব। তার মানে হচ্ছে পিছন দিকে বর্ধিত করা মানে কি, এটা আমাদের দাঁড়াবে কি v1, মানে হচ্ছে বিমান 1 এর বিপরীত দিকে। তো বিপরীত দিকে এবং হচ্ছে এই v2 এর লব্ধি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, মানে এইটা লব্ধির সূত্র দিয়েই করব, কিন্তু এইখানে ছিল ডিরেক্টলি কি ইউ এবং কি ভি এর লব্ধি। আর এখানে কিন্তু ভি মানে বিমান 1 এর বেগ, বিমান 2 এর বেগ, এই দুইটার লব্ধি না, বিমান 2 এর বেগ এবং বিমান 1 এর নেগেটিভ বেগের কি লব্ধি হিসাবে চিন্তা করা যায় কি কাকে, আপেক্ষিক বেগটা। মানে আমরা ডিরেক্টলি আপেক্ষিক বেগ বের করতে পারি না। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এই ছিল হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ এবং কি লব্ধি বেগ। তো এখন আমরা লব্ধি বেগের আরো একটা ইকুয়েশন, এই যে কেন নেগেটিভ হয় এটার একটা সুন্দর ব্যাখ্যা সিম্পলি আমি দেওয়ার চেষ্টা করি, খেয়াল করো। তো এখন খেয়াল করো, আমরা হচ্ছে এইখানে এই আপেক্ষিক বেগের একটা রিয়েল এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। ধরো তুমি এইদিকে যাচ্ছ 2 মিটার পার সেকেন্ড বেগে এবং তোমার বন্ধু যাচ্ছে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে, দৌড় দিছো। তো এখন তুমি তাকাইলা তার দিকে তাকানোর ফলে বা সে তোমার দিকে তাকাইলো, যে কোনো একটার সাথে। আচ্ছা, তুমি তাকাইলা,
তুমি তাকাইলে মানে তুমি যদি তার দিকে তাকাও তাহলে তার বেগটা কেমন দেখবা, বা হচ্ছে সে যদি তাকায় তাহলে তোমার বেগটা সে কেমন দেখবে। দেখো খেয়াল করো, এখানে আমরা যেটা দেখতেছি যে সে যদি তাকায় মানে তুমি যদি তাকাও তোমার বন্ধুর দিকে, তাহলে তোমার কাছে মনে হবে তোমার সাপেক্ষে সে কত মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, 2 মিটার পার সেকেন্ড। তো এটা কিভাবে বের করা হয়েছে, 4 - 2 ইকুয়াল টু কত, 2 মিটার পার সেকেন্ড। এটা আমরা খুবই সিম্পলি বের করতে পারতেছি। এখন তুমি সিম্পল ভাবে চিন্তা করো, এটা কিন্তু আমরা মাইনাস করছি। আচ্ছা, এখন ধরো তুমি এইদিকে যাচ্ছ 2 মিটার পার সেকেন্ড, সেম ভাবে, কিন্তু তোমার বন্ধু যাচ্ছে 4 মিটার পার সেকেন্ডে। এখন কথা হলো তুমি তার বেগটা কত দেখবা, তুমি সাধারণত কিভাবে দেখবা, তুমি ফিল করো। যেমন ধরো ধরো তুমি গাড়ি দিয়ে যাচ্ছ আর রাস্তার পাশে একজন দাঁড়ানো আছে, তাহলে কি মনে হয় যে রাস্তার পাশের যে লোকটা সে দ্রুত চলে যাচ্ছে, কিন্তু সে কিন্তু স্থির ছিল। তোমার সাপেক্ষে তার বেগটা কি মনে হয়েছে, গতিশীল মনে হয়েছে, মনে হওয়া বেগ। সে কিন্তু আসলে পিছনে যাচ্ছিল না, কিন্তু তোমার কাছে মনে হয়েছিল কেন, কারণ তোমার বেগের কারণে। তো অনুরূপ ভাবে এইখানে যে তোমার 2 মিটার বেগে যাচ্ছ, সে বিপরীত দিকে যাচ্ছে, তাহলে এইখানে তার ডিফারেন্স কত, ডিফারেন্স তো 2 হওয়ার কথা। কিন্তু আমরা জানি, আমরা সাধারণত জানি এখানে কত হবে, 6 বা 6 হবে। এখন এইটা কিভাবে হইলো, এটার ক্ষেত্রে কি তুমি এখানে যোগ করবা না, যোগ করা যাবে না। এখানে মেইনলি ঘটনা হচ্ছে এই দেখো, এদিকে আছে 2, এদিকে থাকলে কত, -4, বা এদিকে হচ্ছে +4, তাহলে এদিকে কত, -2। মানে হচ্ছে এখানে তো ডিরেকশনটা ইম্পর্টেন্ট, কারণ বেগ হচ্ছে কি ভেক্টর রাশি। তার মানে হচ্ছে আমরা এখানে 4 - -2 ইকুয়াল টু কত, 6। মানে হচ্ছে এখানে কত দাঁড়ায়, 4 -2, তার মানে হচ্ছে কত দাঁড়াবে, 6 দাঁড়াবে। তার মানে হচ্ছে আমাদের এই যে এখানে খেয়াল করো, যার সাপেক্ষে নির্ণয় করা হইতেছে, মানে এটা কত ছিল, 4 - 2 না। আচ্ছা, তুমি দেখো 4 - 2, তাহলে কার সাপেক্ষে নির্ণয় করা হইতেছিল, এই 2 এর সাপেক্ষে। তো যার সাপেক্ষে সেটা মাইনাস, এখানেও সেম, এখানে কার সাপেক্ষে বের করা হইতেছিল, 2 এর। যার সাপেক্ষে সেটা কি মাইনাস, তারটা তো -2, এটা ঠিক আছে, কিন্তু আমরা ডিরেক্টলি কি করতেছি, এটা হলো ফর্মুলার মাইনাস, আর এটা হলো তার স্পেশাল মাইনাস, তার ডিরেকশনের জন্য। তার মানে হচ্ছে আমরা যার সাপেক্ষে নির্ণয় করব সেটা কি হবে, নেগেটিভ হবে। এটা তুমি মাথায় রাখবে, এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করা লাগে আর কি। যার সাপেক্ষে সেটা কি মাইনাস। এরকম ধরো আমরা যদি এরকম লিখি, আরেকটা উদাহরণ দিয়ে রাখি যাতে ক্লিয়ার হয়। যেমন ধরো এদিকে হচ্ছে ভিসি মানে কারের একটা বেগ, আর এদিকে হচ্ছে ভিটি ট্রাকের একটা বেগ। তো এখন এই ভিসির সাপেক্ষে ভিটি এর কি দেখবা, বেগ দেখবা। তাহলে হচ্ছে ভিটি কার সাপেক্ষে, সির সাপেক্ষে। তাহলে এখানে কি হবে, কারটা দেখতেছো ভিটি কার সাপেক্ষে, ভিসির সাপেক্ষে। তার মানে এটা হলো তার ভেক্টর ফর্ম। এগুলো কিন্তু ম্যাথমেটিক্যালি আসে, মানে এমসিকিউ তে আসে, এগুলো মাথায় রাখবা। মানে এখানে আমরা কার সাপেক্ষে দেখতেছি, এখানে হচ্ছে কারের সাপেক্ষে, সি এর সাপেক্ষে তোমার কি টি এর আপেক্ষিক বেগ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, এখন কথা হলো আমরা আপেক্ষিক বেগটা বুঝলাম, এখন এই আপেক্ষিক বেগের সাথেই হতো সম্পর্কিত হচ্ছে আমাদের কি বৃষ্টির, যেই বৃষ্টি সংক্রান্ত। কারণ এইখানে দেখো খেয়াল করো, বৃষ্টি তো সাধারণত নিচে পড়ে, আর তুমি দৌড়াচ্ছ, তো তোমার দৌড়ানো বা তুমি সাইকেল চালাচ্ছ বা তুমি গাড়ি দিয়ে যাচ্ছ, তো তোমার বেগের কারণে বৃষ্টির বেগকে কি মনে হবে, অন্যরকম একটা বেগ মনে হবে। তো অন্যরকম যে মনে হলো, এটাই কি আপেক্ষিক বেগ। তো এই জন্যই এই বৃষ্টি সংক্রান্ত টপিকটা হচ্ছে কার সাথে সম্পর্কিত, আপেক্ষিক বেগের সাথে সম্পর্কিত। এখন কথা হলো আপেক্ষিক বেগের তুমি মানটা কিভাবে বের করবা, এই যে এই মানটা তুমি কিভাবে বের করবা সেটা ক্যালকুলেশনটা আমরা একটু দেখি। খেয়াল করো, এই যে এটারই ফিনিশিংটা দিতেছি। আমরা এখন দেখব আপেক্ষিক বেগের মান, আপেক্ষিক বেগের মান কিভাবে নির্ণয় করব। তো খেয়াল করো, আমরা এইদিকে একজন বেগে v1 বেগে যাচ্ছে, আরেকজন এইদিকে কি v2 বেগে যাচ্ছে। এখন কথা হলো আমরা এখানে দেখব যে v1 এর সাপেক্ষে v2 এর আপেক্ষিক বেগ
সেটা আমরা কিভাবে লিখবো, কারটা বের করতেছি v2 কার সাপেক্ষে, 1 এর সাপেক্ষে। এখানে দেখো দুইটা অক্ষর দেওয়া, এখানে যারটা বের করবা তারটা আগে দিবা, যার সাপেক্ষে সেটা পরে দিবা, তারপরে কি, তারপর হচ্ছে আমাদের যার সাপেক্ষে সেটা মাইনাস, তার হচ্ছে v2 মাইনাস কি v1। এখন এইটা আমরা ক্যালকুলেশন করব কিভাবে, আমরা কিন্তু এটা শিখছিলাম, যেমন ধরো v ইকুয়াল টু হচ্ছে v1 প্লাস কি v2, যদি প্লাস থাকতো তাহলে আমরা কিভাবে দিতাম, রুট ওভার v1 প্লাস v2 প্লাস 2v1 v2 cos আলফা। তো আমরা এটার মতো করে এটা লেখার চেষ্টা করব, এটা আর এটা কিভাবে করবা, এখানে দেখো এটাকে আমরা যদি এইভাবে লিখি v2 প্লাস মাইনাস v1, সমস্যা নাই, তার মানে হচ্ছে v1 এবং মাইনাস v2 এবং মাইনাস v1 এর লব্ধি হচ্ছে তোমার কি v21। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এটার লব্ধি তুমি কিভাবে বের করবে, এটার লব্ধি হচ্ছে এরকম যে এই যে তোমার যে v1 আছে v1, তো v1টাকে তুমি পিছন দিকে বর্ধিত করবা, পিছন দিকে বর্ধিত করলে তোমার কি হবে, এটা সমান নিতে হবে, তো এটা তোমার কি হবে v1। তো এইটার যে লব্ধি আলটিমেটলি এটার সাপেক্ষে যদি এটা দেখা হয় তাহলে এদিকে যাবে, এদিকে তোমার হচ্ছে লব্ধি, এটা হলো v21। তো v21টা হবে কি v2 এবং মাইনাস v1 এর লব্ধির মানের সমান, তার মানে হচ্ছে এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে v21 এই মানটা দাঁড়াবে রুট ওভার v1 স্কয়ার v2 স্কয়ার প্লাস 2 v1 v2 cos, এখন কি তুমি আলফা দিবা, এই আলফা না, এই আলফা দেওয়া যাবে না, তোমার এইটা আলফা, এইটা, কারণ এইটা এবং এইটার মধ্যবর্তী কোণ কত, এটা যদি আলফা হয় তাহলে এটা কত হবে 180 মাইনাস আলফা, তার মানে হচ্ছে এখানে তোমার আলফা না দিয়ে কি দিতে হবে 180 মাইনাস হচ্ছে আলফা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তার মানে হচ্ছে এটা হলো আপেক্ষিক বেগের সূত্র, এইটুকু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে লব্ধি বেগের সূত্র, মানে যে কোনো দুইটা ভেক্টরের লব্ধি যদি বের করতে চাও সেটা বেগ হইতে পারে, লব্ধি বল হইতে পারে, এনি। আর এটা হচ্ছে আপেক্ষিক বেগের সূত্র বা আপেক্ষিক বেগ, সাধারণত বেগের ক্ষেত্রে আপেক্ষিক ধরা হয়, তো বেগের ক্ষেত্রে তোমার এরকম দাঁড়াবে। আর এইখানে আলফাটা খেয়াল করো 180 মাইনাস আলফা, এখন এই আলফার পরিচয়টা কিন্তু ইম্পর্টেন্ট, আলফা কিন্তু v1 এবং কি v2 এর মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ। এখন তুমি আবার হচ্ছে এইটা বসায় না, এই কোণটা না, কিন্তু এটা আলফা না, আলফা কিন্তু এইটাই, আলফা কিন্তু তোমাকে এখানে বসাইতে হবে কত 180 মাইনাস আলফা, মানে এটা হলো মানে ইম্পর্টেন্ট আপেক্ষিক বেগের ক্ষেত্রে এটাই, মানে বৃষ্টির ম্যাথের ক্ষেত্রে এই ফর্মুলাটা তোমাকে মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার, যে এখানে আমাদের কি হবে কজের ক্ষেত্রে কি হবে 180 মাইনাস কি আলফা। এখন খেয়াল করো, তুমি যদি এই লব্ধি বেগের ডিরেকশনটা বের করতে চাও, তো ডিরেকশনটা তুমি কিন্তু যে কোনো কারোর সাথে বের করতে পারো, যেমন এটা তোমার থিটা হইতে পারে বা এইটা তোমার থিটা হইতে পারে, এটা থিটা বা এই যে এই অংশটা থিটা হইতে পারে, মানে যে কোনো একটার সাথে যদি তুমি থিটা বের করো তাহলে হচ্ছে তোমার ধরো v1 এর সাথে থিটা কোণ যদি হয় তাহলে v1 বলতে মাইনাস v1, তো এটার সাথে যদি তোমার থিটা কোণ হয় তাহলে আলটিমেটলি কি হবে tan থিটা হচ্ছে এখানে তুমি কি দিবা v1 দিবা, আর এইখানে তোমার দিতে হবে হচ্ছে v2 cos 180 মাইনাস আলফা, আর এখানে হচ্ছে v2 sin 180 মাইনাস হচ্ছে আলফা। তো এই ছিল হচ্ছে আমাদের দুইটা মেন ফর্মুলা, সেটা হচ্ছে আপেক্ষিক বেগের মান, এটা হচ্ছে মান, আর এটা হচ্ছে তোমার কি দিক। এই দুইটা জানলে তোমার মোটামুটি কি মানে বৃষ্টি সংক্রান্ত ম্যাথে ঝামেলা হবে না। আমি স্পেশাল কেসগুলো আলোচনা করব, মানে আমাদের এই আপেক্ষিক বেগের এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে আপেক্ষিক বেগের কি মানটা হচ্ছে দুইটা বেগের বর্গের সমষ্টি প্লাস হচ্ছে 2v1 v2 cos 180 মাইনাস আলফা, আর এখানে দিকটা হচ্ছে কি v2 sin 180 মাইনাস আলফা, আর এখানে v1 কার সাপেক্ষে আমরা বলছি v1 এর সাপেক্ষে। এখানে তোমার মাইনাস দেওয়ার প্রয়োজন নেই, কারণ আলটিমেটলি এই মাইনাস আর এখানে একটা মাইনাস চলে আসে, ওই মাইনাসটা এখান থেকে আমরা ক্যান্সেল আউট করতে পারি উপরে নিচে। তো বিষয়টা বুঝতে পারছো আশা করি, তো সেই অনুসারে এখানে আর মাইনাস দেওয়ার প্রয়োজন নাই আর। তো এইটা মাথায় রাখবা, এই দুটো ফর্মুলা মাথায় রাখলে আমরা ইনশাআল্লাহ বৃষ্টির ম্যাথ পারবো। এখন খেয়াল করো, আমরা চলে যাই একদম হচ্ছে বৃষ্টি এবং ছাতা সংক্রান্ত।
এখন খেয়াল করো, আমাদের হচ্ছে এই টপিকটা বৃষ্টি এবং ছাতা ধরা। এখন এইখানে বৃষ্টি এবং ছাতা ধরার ক্ষেত্রে কেস হচ্ছে তিনটা। তাহলে আমরা শুরুতে আলোচনা করি কেস ওয়ান, এগুলো হচ্ছে বিশেষ ক্ষেত্র। তো কেস ওয়ানের ক্ষেত্রে ধরো হচ্ছে এইখানে আমাদের তিনটা জিনিস আছে, তিনটা জিনিস এগুলো মাথায় রাখবো। একটা হচ্ছে আমাদের VA, এটা হলো বাতাসের বেগ, বাতাসের বেগ, এগুলো মাথায় রাখবা। আর একটা হচ্ছে VM, এটা হচ্ছে ব্যক্তির বেগ, ব্যক্তির বেগ। আর আরেকটা হচ্ছে VR, VR হচ্ছে বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ। তো এই হচ্ছে আমাদের তিনটা টার্ম, VA, VM এবং কি VR। তো সাধারণত বৃষ্টি পড়ে কোন দিকে? নিচের দিকে। তো আমাদের খেয়াল করো কেস ওয়ান, কেস ওয়ানের ক্ষেত্রে আমাদের ধরো VA নাই, নাই মানে কত? VA ইকুয়াল টু 0, মানে বাতাসের কোনো প্রবাহ নাই, মানে বাতাসের বেগ নাই। তারপরে হচ্ছে Vman ইকুয়াল টু 0, মানে হচ্ছে ব্যক্তিও কি আছে? স্থির অবস্থায় আছে, শুধুমাত্র বৃষ্টি পড়তেছে। তাহলে VR আছে, আছে মানে কি? তার মান শূন্য নয়, তার মানে নট ইকুয়াল টু 0। এগুলো হচ্ছে আমি একটু সংক্ষেপে লিখলাম, এগুলো সাধারণত হচ্ছে বইতে নাই, সংক্ষেপে লেখার জন্য আমি এইভাবে দিলাম আর কি। আচ্ছা, এখন খেয়াল করো এইখানে হচ্ছে আমাদের কিভাবে ছাতা ধরবা, এই কেসে কিভাবে ছাতা ধরবা। এই কেসে হচ্ছে তোমার যেহেতু দুইটা বেগ নাই, তার মানে বৃষ্টির বেগ পরিবর্তন হবে না, যা ছিল তাই থাকবে, কারণ হচ্ছে তারা তো স্থির। তাই স্থির থাকলে সাধারণত কি তার সাপেক্ষে কোনো বেগের পরিবর্তন হবে না। আপেক্ষিক বেগ তখনই আসবে যখন সে গতিশীল, মানে গতিশীলের সাপেক্ষে তোমার কি হয়? আপেক্ষিক বেগ তৈরি হয়, নাহলে রিয়েলি প্রকৃত বেগই হয়। তার মানে হচ্ছে এখানে আমাদের যে লব্ধি বেগটা সেটা কি VR ম্যানের সাপেক্ষে যদি আমরা চিন্তা করি তাহলে সেটা কি হবে? VRই হবে। মানে হচ্ছে বৃষ্টির বেগ কার সাপেক্ষে? ব্যক্তির সাপেক্ষে, তার মানে সেটা কি হবে? VRই হবে। কিন্তু আমরা ছাতাটা ধরবো কিভাবে? মানে আমাদের ছাতা ধরা লাগবে। এখন এটার ক্ষেত্রে একটু আলোচনা করি। দেখো খেয়াল করো, সাধারণত বৃষ্টি নিচের দিকে পড়ে, সাধারণত কি বৃষ্টি নিচের দিকে পড়ে। এখন মজার বিষয় হচ্ছে তুমি ধরো বৃষ্টি পড়তেছে, এইভাবে বৃষ্টি পড়তেছে, ওকে। আচ্ছা, এখন ধরো তুমি এইখানে দাঁড়ায় আছো, তুমি এইখানে দাঁড়ায় আছো। এখন তুমি ছাতা ধরবা কিভাবে? ছাতা তো স্বাভাবিক তুমি এইভাবে ধরবা। এখন ছাতা যে তুমি ধরলা, তাহলে ছাতা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ধরলা? এখন এইখানে একটা পোলাপান যেটা ভুল করে যে এইখানে তো সোজা ধরা হয়েছে, তার মানে হচ্ছে সেটা হচ্ছে 90 ডিগ্রি। খুবই সহজ না, এটা ভুল। কেন ভুল? তার কারণটা ভুল। ধরো তুমি ছাতা যখন হাতে নিয়ে আসো, বৃষ্টি হবে, তাহলে ছাতা তুমি স্বাভাবিকভাবে কোথায় রাখবা? মাথার উপরে। মাথার উপরে হচ্ছে এটা হলো তার স্বাভাবিক অবস্থা, মানে এটা তার কি স্বাভাবিক অবস্থা। তাহলে স্বাভাবিক অবস্থাতেই তুমি রাখছো, তার মানে হচ্ছে এইখানে স্বাভাবিক অবস্থা এটা। তুমি যদি একটু হালাও, মানে এদিকে নাও, তাহলে না থিটা তৈরি করবে, থিটার একটা মান থাকবে। কিন্তু তুমি তো এখন কোনো দিকে হালাও না, এইভাবে রাখছো, সোজা রাখছো, তার মানে হচ্ছে তোমার থিটার মান কত ডিগ্রি দাঁড়াবে? 0। তার মানে হচ্ছে এই থিটাটা হচ্ছে উলম্বের সাথে কোণ, উলম্বের সাথে। মানে তোমাকে যদি বলা হয় যে তোমাকে ছাতা ধরতে হবে, ছাতা ধরা মানে হচ্ছে কি উলম্বের সাথে কোণ। এখন যদি ধরো তারা বলে দেয় যে অনুভূমিকের সাথে কত কোণ তৈরি করতে হবে, তাহলে ঠিক আছে, তাহলে তুমি অনুসারে 90 মাইনাস করে দিবে। কিন্তু তোমাকে যদি বলা হয় যে ছাতা ধরতে হবে কিভাবে, তাহলে তুমি কিভাবে বের করবা? উলম্বের সাথে কোণ বের করবা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এখন খেয়াল করো, এটা হলো তার মানে হচ্ছে আমাদের কেস ওয়ানে আমরা কিভাবে ছাতা ধরবো? 0 ডিগ্রি অ্যাঙ্গেলে। কার সাথে? উলম্বের সাথে। উলম্বের সাথে কত ডিগ্রি? 0 ডিগ্রি। এখন যদি ধরো এখানে আমরা কেস 2 নিয়ে একটু আলোচনা করি, তাহলে এই বিষয়টা বুঝতে পারছো না? কেস 2 হচ্ছে আমাদের দুই রকম। ধরো তুমি VM নট ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে ব্যক্তি নড়াচড়া করতেছে, বা ব্যক্তির একটা কি আছে? বেগ আছে, বা গাড়ি চলাচল করতেছে, হ্যাঁ এরকম। আর VA এখনো শূন্য। আর আরেকটা হচ্ছে VR নট ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে তোমার ব্যক্তি চলমান আর হচ্ছে বৃষ্টি হচ্ছে। এবং আরেকটা কি না, এবং না, অথবা অথবা এরকম আরেকটা কেস হইতে পারে, ধরো বাতাস আছে, বাতাস আছে মানে হচ্ছে কি বাতাসের মান কি নন জিরো। তারপর হচ্ছে ব্যক্তি দাঁড়ানো, ব্যক্তি দাঁড়ানো মানে কি শূন্য।
তারপর হচ্ছে ভি আর ইকুয়াল টু কত 0, তার মানে হচ্ছে বৃষ্টি হচ্ছে, নট ইকুয়াল টু কত 0। তার মানে হচ্ছে এই দুইটা কন্ডিশনই হচ্ছে এক। তুমি দাঁড়ায় আছো, বাতাস যাচ্ছে, তার মানে হচ্ছে বৃষ্টির তোমাকে দেখবা যে ছাতা অ্যাঙ্গেলে ধরতে হচ্ছে, কারণ যে বাতাসের কারণে বৃষ্টির ব্যাগটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে। আবার ধরো হচ্ছে তুমি দৌড়াচ্ছ বাট বাতাস নাই, তারপরেও তোমাকে কি করতে হবে, যেমন তুমি ধরো বৃষ্টি হচ্ছে, তুমি দৌড়াচ্ছ, তাহলে তোমার ছাতা কিন্তু এইভাবে সামনের দিকে আগায় ধরতে হয়। তো আলটিমেটলি হচ্ছে এখানে ধরো দুইটা কেসে কি একই ভাবে আলোচনা করা যায়। তো এখানে আমাদের দুইটা বেগ আছে, তো দুইটা বেগের ক্ষেত্রে এখন দেখো যদি বৃষ্টির বেগ বের করি, বৃষ্টির বেগ, এখন তুমি যদি বৃষ্টির বেগ বের করো, বৃষ্টির বেগ মানে কি, বৃষ্টির আপেক্ষিক বেগ, বৃষ্টির আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ। এখন বৃষ্টির আপেক্ষিক বেগটা কি কার সাপেক্ষে, বৃষ্টির আপেক্ষিক বেগটা হয় বাতাসের সাপেক্ষে, না হলে কার সাপেক্ষে, ব্যক্তির সাপেক্ষে। তো আমরা যে কোনো একটা কেস নিয়ে আলোচনা করি, ধরো ব্যক্তির সাপেক্ষে বের করব, তাহলে কার বেগ, ভি আর এর বেগ কার সাপেক্ষে, এম এর সাপেক্ষে, তাই সেটা কি হবে ভি আর মাইনাস কি ভি এম। এটা যদি আমরা ভেক্টর ফর্মে লিখি, এখন যদি মান আকারে লিখি, ভি এম রুট ওভার ভি আর স্কোয়ার ভি এম স্কোয়ার প্লাস 2 ভি এম ভি আর কস 180 মাইনাস কত, 180 ডিগ্রি মাইনাস আলফা। এখন খেয়াল করো কেস 2 তে সাধারণত আমরা এই ফর্মুলাটাকে একটু ছোট করতে পারি, কিরকম, তো বৃষ্টি তো সাধারণত কোন দিকে পড়ে, বৃষ্টি সাধারণত হচ্ছে নিচের দিকে পড়ে, মানে ধরো এইভাবে, আর রাস্তা কিভাবে থাকে সমান্তরালে, তো তুমি এইদিকে যাও বা এইদিকে যাও বা এইদিকে যাও, সব সময় কি থাকে, বৃষ্টির সাথে ভি ম্যান অথবা ভি এ এই দুটার বেগ কিরকম থাকে 90 ডিগ্রি, মানে এখানে আলফার মান কত ডিগ্রি থাকে 90 ডিগ্রি। তো আলফার মান যদি 90 ডিগ্রি থাকে, তাহলে cos 90 ডিগ্রি মান, এই যে এখানে দেখো মান বসাও, রুট ওভার ভি আর স্কোয়ার ভি এম স্কোয়ার প্লাস 2 ভি এম ভি আর cos 180 মাইনাস হচ্ছে 90। তো 180 মাইনাস 90 বসাইলে এখানে cos 90 দ্বারা cos 90 এর মান হচ্ছে 0, তার মানে তোমার দাঁড়াইতেছে হচ্ছে ভি আর স্কোয়ার ভি এম স্কোয়ার, আর এটাই হলো তোমার কি ভি আর এম। এই ফর্মুলাটা তুমি ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবা এই যে কোনো দুই ক্ষেত্রে, মানে তোমার যদি বাতাস এবং বৃষ্টি থাকে তাহলে তুমি হচ্ছে এটা অ্যাপ্লাই করতে পারবা, বা ব্যক্তি এবং যদি বৃষ্টি থাকে তাহলেও তুমি কি এটা অ্যাপ্লাই করতে পারবা। মানে এটার বিকল্প ফর্মুলা হচ্ছে এটা কি ভি আর এম, তাহলে ভি আর এ মানে বাতাসের সাপেক্ষে সেটা কি হবে ভি আর স্কোয়ার ভি এ স্কোয়ার, তাহলে এটাই হচ্ছে তোমার কি বৃষ্টির বেগ। মানে বৃষ্টির বেগ বলতে কি বৃষ্টির আপেক্ষিক বেগ, মানে এই কথাটা কিন্তু উল্লেখ থাকে না, তোমাকে বলা হয় যে বৃষ্টির বেগ বের কর, তো তখন এটা বের করতে হয়। আর তারপরে হচ্ছে বৃষ্টির লব্ধি বেগ বা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ, লব্ধি বেগও মাঝে মাঝে বলে ফেলে, বাট এটা বলা ঠিক হবে না। তাহলে কি বৃষ্টির আপেক্ষিক বেগ। এখন কথা হলো তুমি ছাতা ধরবা কিভাবে, এইখানে ছাতা ধরবা কিভাবে, আচ্ছা খেয়াল করো, তাহলে এটা এই ফর্মুলাটা হচ্ছে মাথায় রাখবে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ফর্মুলা, এটা 1 নম্বর ফর্মুলা। এখন খেয়াল করো আমরা ছাতা ধরবো কিভাবে, ছাতা ধরবো মানে ছাতা ধরার কোণ, 2 নম্বর কি কত কোণে ছাতা ধরতে হবে, তো এটা এখানে আমরা কি বের করবো থিটা, এটা হচ্ছে আমাদের 2 নম্বর। তো এটার ক্ষেত্রে তুমি খেয়াল করো, তো বৃষ্টি এইভাবে পড়তেছে, তুমি এইভাবে যাচ্ছ, তাহলে এইভাবে গেলে আমরা ছাতা কিন্তু একটু হালায় ধরি, তার মানে হচ্ছে তোমার ছাতা ধরতে হয়, খেয়াল করো ধরো তুমি এইদিকে যাচ্ছ, বৃষ্টি এইদিকে পড়তেছে, তো তুমি যখন এইদিকে যাও তখন কিন্তু ছাতা এইভাবে ধরো, তার মানে হচ্ছে আলটিমেটলি তোমার ছাতা ধরতে হয়। আর এই যে খেয়াল করো এইদিকে যাওয়ার কারণে বৃষ্টির বেগটা কিভাবে মনে হবে যে এইদিকে পড়তেছে বৃষ্টি, এই যে বৃষ্টির বেগ এটা ছিল মনে হবে যে এইদিকে পড়তেছে, তার মানে বৃষ্টি এইদিকে আসতেছে, তার মানে তোমাকে ছাতা ধরতে হবে এরকম ভাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরকম ভাবে যে ধরতে হবে, তাহলে এইটুকু হচ্ছে আমাদের কি থিটা, আর এটা কার সাপেক্ষে কার বেগের সাথে বের করতেছি আর এর, মানে ভি আর এর সাপেক্ষে হচ্ছে আমরা কোনটা নির্ণয় করব। তাহলে ভি আর এর সাপেক্ষে যদি তুমি কোণ নির্ণয় করো তাহলে তোমার হচ্ছে tan থিটা ইকুয়াল টু হচ্ছে নিচে কি ভি আর প্লাস
ভি এম বা ভিএ কস 180 মাইনাস আলফা, আর এখানে হচ্ছে ভিএম সাইন 180 মাইনাস কত আলফা। তো এইখানে তুমি যদি হচ্ছে যে আগের মতো যে আলফার মান কত ডিগ্রি, আমাদের আলফা হচ্ছে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি বসালে এখানে সাইন 90 মানে হচ্ছে 1, তাহলে উপরে হচ্ছে ভিএম আর নিচে হলো cos 90 মানে 0, তাহলে মানে এই টার্মটা 0 হয়ে যাবে, তাহলে দাঁড়াইলো কি ভিআর। তার মানে তোমার tan থিটা দাঁড়াইলো হচ্ছে কি ভিএম বাই ভিআর। তার মানে হচ্ছে এইটা আমাদের 2 নম্বর সূত্র। এটা হচ্ছে কি তুমি কত কোণে ছাতা ধরবা সেটার সূত্র হচ্ছে কি উপরে ভি ম্যান ডিভাইডেড কি ভিআর। মানে এটার যদি আমরা বিকল্প আরেকটা লিখি, তাহলে হচ্ছে আমাদের যদি শুধু বাতাস দেওয়া থাকে তাহলে ভি এ ডিভাইডেড কত ভিআর। তো এটা হচ্ছে এই টার্মটা সাধারণত এমসিকিউ তে বা এডমিশনে আসে, এটা সাধারণত বেশি আসে। তো এইখানে তুমি মাথায় রাখতে পারবা এইভাবে শর্টকাটে যে tan থিটা ইকুয়াল টু হচ্ছে উপরে ম্যান বি ম্যান ডিভাইডেড হচ্ছে কি রেইন, মানে উপরে হচ্ছে তোমার ম্যান আর নিচে কি রেইন। এইখানে হচ্ছে সাধারণত বৃষ্টি কোথায় থাকে নিচে, তার উপরে হচ্ছে কি মানে ফ্লোরে থাকে, উপরে মানুষ থাকে। তো এইভাবে তুমি মনে রাখতে পারো, মানে উপরে হচ্ছে মানুষের বেগ আর নিচে হচ্ছে কি বৃষ্টির বেগ। তো এইভাবে মাথায় রাখবা যে বৃষ্টি সাধারণত নিচের দিকে নিচে পড়ে, তো নিচের দিকে থাকে, আর মানুষ সবসময় উপরে থাকে। সৃষ্টির সেরা জীব, বুঝতে পারছো? আচ্ছা এখন খেয়াল করো, তাহলে এটা হলো আমাদের কি স্পেশাল কন্ডিশন যখন দুইটা বেগ থাকে। এখন খেয়াল করো, ধরো আমাদের আরো একটা কেস আছে 3 নম্বর কেস, এটা আমরা একটু আলোচনা করি, এটাও মাঝে মাঝে পরীক্ষাতে এসে, এটা একটু জটিল, বেশি না। এখানে হচ্ছে 3টা কেস, 3টা ক্ষেত্রেই হচ্ছে নট ইকুয়াল টু 0, মানে 3টা বেগ একসাথে কাজ করতেছে। যেমন হচ্ছে এরকম যে ধরো এইদিকে তোমার ভি এম, এদিকে হচ্ছে ভি আর, কিন্তু ভিএটা দুই দিকে হইতে পারে, এইদিকেও ভিএ হইতে পারে, এইদিকেও ভিএ হইতে পারে, মানে ব্যক্তির সমান্তরালে বা কি ব্যক্তির বিপরীতে। তখন তুমি হচ্ছে কিভাবে বের করবা, তখন তুমি কিভাবে ছাতা ধরবা, বা তখন তুমি হচ্ছে লব্ধি বেগটা কত হবে। তো সেই ক্ষেত্রে প্রথমত হচ্ছে আমাদের এই ভি এ এবং ভি এম এর মধ্যে আপেক্ষিক বেগটা নির্ণয় করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে ওই যে আমরা একটু আগে দেখছি যে আপেক্ষিক বেগ কিভাবে নির্ণয় করে। তো এই ক্ষেত্রে হচ্ছে তুমি যদি ধরো 1 নম্বর ব্যক্তি ও বাতাসের বেগ একই দিক বা সমান্তরাল হয়, তাহলে তখন সমান্তরাল হলে কি একই দিকে হলে আমাদের কি হয় মাইনাস হয়। যেমন এটা 2 ছিল, এটা 4 ছিল, তখন আমরা 4 মাইনাস কি করছি 2 করছি। তার মানে হচ্ছে তোমার তখন যে এটা কার বেগ বের করতেছে ভিএম এর বেগ বের করতেছে কার সাপেক্ষে এর সাপেক্ষে, তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে আমাদের ভিএম মাইনাস হচ্ছে কি ভিএ, যার সাপেক্ষে সেটা মাইনাস হবে, আর একই দিকে থাকলে মাইনাস হবে। আর হচ্ছে তোমার যদি 2 নম্বর যদি এই যে একই দিক না হয়ে কি হয় বিপরীত দিক অথবা কি বিপরীত দিক বা সমান্তরাল বা বিপরীত দিকে, তখন হচ্ছে তোমার কি হবে, তখন হবে তোমার ভিএম প্লাস ভিএ, কারণ ভিএ হচ্ছে বিপরীত মাইনাস ভি, তো মাইনাস ভি আর ভি প্লাস মাইনাস ভি তে কি হয়ে যাবে, মানে এটা এরকম ছিল মাইনাস ভিএ, তো আলটিমেটলি তোমার দাঁড়াবে কত ভিএম এই মাইনাস মাইনাসে প্লাস, তার হচ্ছে ভি এ। তো এইটা তোমাকে মাথায় রাখতে হবে। প্রথমত আমরা দুইটা বেগকে একটা বেগ করে নিলাম। এখন তুমি বাকিটা হচ্ছে কেস 2 এর মতো আলোচনা করলে হবে। এটা তোমার ব্যক্তির বেগ, এটা কি মানে হচ্ছে এটাও তোমার হচ্ছে কি ব্যক্তির বেগ। মানে মেন কথা হলো এখানে আমরা বাতাসের বেগটাকে কার সাথে ইনক্লুডেড করলাম, ব্যক্তির বেগের সাথে। তো এই সাথে ইনক্লুডেড করার ফলে আমাদের কার বেগ থাকলো, ব্যক্তির বেগ থাকলো। এখন হচ্ছে নরমালি যে আমাদের এখানে কি ব্যক্তির বেগ আছে, তাহলে ব্যক্তির বেগ এবং বৃষ্টির বেগের সাথে আবার কম্পেয়ার করে তুমি কেস 2 এর মতো, এটা হলো কেস 3। তো কেস 3 তে ছিল এটা যে 3টা বেগ থাকলে প্রথম হচ্ছে যদি একই দিকে থাকে তাহলে দুইটার কি বিয়োগফল,
আর বিপরীত দিকে থাকলে তোমার কি দুইটার যোগফল দিয়ে আগে তুমি কি ব্যক্তির বেগটা বের করে নিবা কার সাপেক্ষে, বাতাসের সাপেক্ষে। পরে হচ্ছে সিমিলার, সেটা আমি একটু লিখে দেই যে এরপরের কাজ কি। এরপরের কাজ হচ্ছে লব্ধি বেগ, মানে বৃষ্টির বেগ। বৃষ্টির বেগ হচ্ছে ভি দিলাম, তো ভি ইকুয়াল টু হচ্ছে তোমার দাঁড়াবে কি ভি এম এ স্কোয়ার প্লাস কত ভি আর স্কোয়ার, কারণ মাঝখানে মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তারপর হচ্ছে দিক, মানে কত কোণে ছাতা ধরতে হবে সেটা, মানে tan থিটা ইকুয়াল টু যে সিমিলার, ব্যক্তির ব্যাগ উপরে আর নিচে কি ভি আর। তো এইভাবে আমরা মোটামুটি এই বৃষ্টির যে যত ম্যাথগুলো আছে সেগুলো আলোচনা করতে পারবো। তো এই ছিল হচ্ছে আমাদের বৃষ্টি সংক্রান্ত। আশা করি তোমরা এরপরে বৃষ্টির ম্যাথগুলো পারবা। এখন আমরা আলোচনা করব ভেক্টরের টাইপ 4, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কি কার্ল। তো এই তিনটা টপিক বোঝার জন্য তোমাকে লাগবে হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। তো ভেক্টর ক্যালকুলাস হচ্ছে আমাদের পড়তে হবে। তো আমরা এখন আলোচনা করব শর্টলি হচ্ছে ভেক্টর ক্যালকুলাস নিয়ে আলোচনা করব। ক্যালকুলাস, তো এই ভেক্টর ক্যালকুলাসে কি কি আছে সেটা নিয়ে আমরা একটু কথা বলব। তো এইখানে প্রথম যেই জিনিসটা সেটা হচ্ছে অপারেটর। তো অপারেটরকে আমরা হচ্ছে ঘটক হিসাবে চিন্তা করতে পারি, তাহলে সহজ হয়। ঘটক সাধারণত কি করে, ঘটক হচ্ছে তোমার হচ্ছে বিয়ে শাদী ঘটায় দেয়, বাট নিজে করে না, কারণ নিজে করলে তো আর বিবাহ হচ্ছে অনেকগুলো হয়ে যায়। আচ্ছা যাই হোক, ওইদিকে না যাই। তো অপারেটর হচ্ছে ঘটকের মতো, যে বা প্রভাবকের মতো, যে নিজে কাজ করে বাট নিজে কাজ করায় দেয় বাট হচ্ছে নিজে করে না আর কি। যেরকম ধরো অপারেটর হচ্ছে যোগ, তারপর হচ্ছে বিয়োগ, তারপর হচ্ছে গুণ, তারপর হচ্ছে ভাগ, তারপর হচ্ছে এই যে টেন, তারপর হচ্ছে সাইন। কারণ দেখো তাদের আশেপাশে যদি কেউ থাকে তাদেরকে কি করা হয়, প্রভাবিত করে। যেমন তুমি যদি 10 এর পরে কোনো সংখ্যা দাও তাহলে সেটা কোন হিসেবে নেয়, যোগের আগে পিছে যদি কোন কিছু দাও তাহলে সেটা কি মানে যোগ করে দেয়, সাম করে দেয়। তো আলটিমেটলি এগুলো হচ্ছে আমাদের কি অপারেটর। এরকম আরো কিছু অপারেটর আছে, খেয়াল করো। যেমন ধরো হচ্ছে ডেল বাই কত ডেল এক্স, এটাকে আমরা ডেল না বলে, এটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি, এটা হচ্ছে কার্লি ডি বলা হয়। আচ্ছা আপাতত হচ্ছে আমরা ডেল দিয়ে বলতেছি, কারণ ডেল দিয়ে অভ্যস্ত। এটা কিন্তু উপরে কার্ভ না, সেটা হচ্ছে তোমার কি ডেল, কিন্তু এটা হচ্ছে কার্লি ডি, এটা হচ্ছে একের মতো। দেখো আমি এখানে তিনটা জিনিস লিখতেছি, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে কার্লি ডি, একটা হচ্ছে ডেল্টা, আরেকটা হচ্ছে ডেল, আরেকটা হচ্ছে ডেল্টা। এই হচ্ছে আমাদের চারটা গুরুত্বপূর্ণ ভেরিয়েবল। এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি। তাহলে এরকম হচ্ছে আমাদের আরো অপারেটর আছে কি, কার্লি ডি ডিভাইডেড হচ্ছে কত ওয়াই, এরকম কার্লি ডি ডিভাইডেড হচ্ছে কত জেড। ওকে, এখন অনেকে এটা পড়েছো ডেল বাই ডেল এক্স, এরকম আবার হচ্ছে অনেকে ডি বাই ডিএক্স পড়ছো, এটা পড়ছো, তারপর ডি ওয়াই বাই ডি বাই ডি ওয়াই এরকম পড়ছো। তো এগুলো হচ্ছে আমাদের কি এক একটা অপারেটর। এগুলো হচ্ছে ক্যালকুলাসের অপারেটর, এগুলো হচ্ছে সাধারণ অপারেটর। এগুলো হচ্ছে এই জিনিসটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ, মানে যেখানে ধরো একাধিক ফাংশন থাকবে। একটা ফাংশন হচ্ছে যেমন ধরো এফ অফ এক্স কমা ওয়াই, এরকম একাধিক ফাংশনের যদি হয় তখন আমরা হচ্ছে কার্লি ডি ইউজ করি। আর যদি হচ্ছে একটি ফাংশন হয়, যেমন ধরো এফ অফ এক্স, যেমন হচ্ছে ধরো এক্স স্কোয়ার প্লাস 2x, আর এটার ক্ষেত্রে তোমার হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস 2x, মানে এই ফাংশনে কি কি আছে, এক্স ওয়াই আছে, আর এখানে শুধুমাত্র কি আছে, এক্স আছে। তাহলে এইটাকে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন করতে হলে তোমার ডি ইউজ করতে হবে। আর এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে হচ্ছে তোমার হচ্ছে কি কার্লি ডি ইউজ করতে হবে। এখন কথা হলো এই অপারেটর গুলো হচ্ছে আমরা ব্যবহার করে থাকি। এরকম আমাদের আছে হচ্ছে ভেক্টর অপারেটর। কি আছে, ভেক্টর অপারেটর। তো
তো ভেক্টর অপারেটরকে প্রকাশ করা হচ্ছে আমাদের ডেল দিয়ে। ডেল, তো ডেলটা হচ্ছে কার্লি ডি এক্স আই ক্যাপ কার্লি ডি ওয়াই জে ক্যাপ প্লাস কার্লি জেড কে ক্যাপ। তো এই ছিল হচ্ছে আমাদের কি ভেক্টর অপারেটর ডেল। এটাকে আবার হচ্ছে লেবলা বলা হয়, লেবলা। এটাকে আরেকটা এটা এমনিও বলা হয় কি ডেল বা হচ্ছে নেবলা, নেবলা এটা বলা হয় নেবলা। বাট এটা কি, এটা এবং এটা কি, এই দুটাই হচ্ছে আমাদের কি ডেল্টা, এই দুটাই কি ডেল্টা। তাহলে এই দুটা কি, এই দুটো হচ্ছে ডি, মানে ডিফারেন্সিয়েশন করার জন্য হচ্ছে আমরা যেটা ইউজ করি, এটা নরমালি ডি, এটা হচ্ছে কার্লি ডি, কার্লি ডি। বিষয়টা বুঝতে পারছো এইটা? তো এই দুটার কাজ হচ্ছে অন্তরীকরণের ক্ষেত্রে, এই দুটা এই ডেল্টা ইউজ করা হয় হচ্ছে পার্থক্যের ক্ষেত্রে। আর এই ডেল যেটা মানে এটা হলো ডেল্টা, এটাও ডেল্টা, এটা হচ্ছে বড় হাতের ডেল্টা আর এটা হচ্ছে কি ছোট হাতের ডেল্টা। যেমন হচ্ছে ধরো ক্যাপিটাল এ আর এটা হচ্ছে স্মল এরকম আর কি। আর এটা হচ্ছে আমাদের ডেল, যেটা দ্বারা আমরা সাধারণত কি বুঝি, সেটা দ্বারা বোঝা হচ্ছে নয় হলো ভেক্টর অপারেটর। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে অপারেটর, এটা হচ্ছে ভেক্টর অপারেটর বোঝায়। তো আশা করি এই পাঁচটা বিষয় তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন কথা হলো আমাদের এই ডেলের কাজটা কি, যে এই যে কার্লি ডি বাই ডিএক্স, কার্লি ডি বাই ডিওয়াই, এগুলোর কাজ কি, বা হচ্ছে ডি বাই ডিএক্স, এগুলোর কাজ কি, এগুলোর কাজ আমরা সামান্য একটু দেখে নিই। তোমরা ম্যাথমেটিক্সে যখন ক্যালকুলাস পড়ছো, মানে হচ্ছে নবম চ্যাপ্টার, প্রথম পত্রে কি নবম চ্যাপ্টার, সেখানে আলোচনা করা হয়েছে, বাট আমি হালকা একটু দেখাই দিতেছি, অনেকে ভুলে গেছো আর কি, তো তাদের জন্য আর কি খেয়াল করো। তো এই যে কার্লি ডি এবং ডি এর কাজ একই, মানে কাজ হচ্ছে কি একই। তো ধরো আমরা ডি বাই যদি ডিএক্স নেই, তো এইখানে আমাদের যে মেন ফর্মুলা, মানে এটা ধরো সূত্রটা হচ্ছে আমি দেখাইতেছি। তো সূত্রটা হচ্ছে ধরো এখানে এ এক্স টু দি পাওয়ার এন আছে, তাহলে তুমি কিভাবে এখানে খেয়াল করো, আমরা এক্স এর সাপেক্ষে হচ্ছে ডিফারেন্সিয়েশন করতেছি। এখানে যদি হচ্ছে এরকমও থাকে একই হিসাব, মানে কার্লি ডি বাই ডিএক্স, তাহলেও কিন্তু একই হিসাব, এ এক্স টু দি পাওয়ার কত এন, তাহলেও একই হিসাব, কারণ ডি আর কার্লি ডি এর কি ফরমেশন বা প্রয়োগ কি একই। তাহলে এইটার ক্ষেত্রে খেয়াল করো, এক্স ছাড়া যা থাকবে, এক্স ছাড়া কি আছে, এই আছে, এন্ড এক্স ছাড়া যদি এখানে ওয়াই ও থাকে তাহলেও কি সেটা এক্স ছাড়া, তার মানে হচ্ছে সেটা হচ্ছে তোমার কি কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটা সামনে আসলো। তারপর হচ্ছে এখানে এক্স এর যত পাওয়ার থাকবে সেটা এক কমে যাবে, এক্স এর পাওয়ার ছিল এন, তাহলে এক কমে গেল এরকম। তো এটার ক্ষেত্রেও কি এ আগে আসবে, মানে কনস্ট্যান্ট আগে আসবে, তারপরে কি এক্স টু দি পাওয়ার এন ছিল এন মাইনাস ওয়ান হবে। আমি যদি আমরা উদাহরণ দিই তাহলে তুমি বুঝতে পারবে, খেয়াল করো। যেমন ধরো ডি বাই ডিএক্স 5x স্কয়ার, তাহলে এখন খেয়াল করো 5 হচ্ছে কনস্ট্যান্ট, 5 এখানে লিখলাম। তারপর হচ্ছে এক্স পাওয়ার কত ছিল, 2 ছিল, 1 হয়ে যাবে। তার মানে সরি, এখানে আরেকটা আছে, আর একটু ভুল হয়েছে। তো এই দুটার হচ্ছে কি মানে মানে ফর্মুলা কি, এই দুটার ফর্মুলা হচ্ছে কি একই। তাহলে খেয়াল করো এই ফর্মুলাটা কি রকম হয়, তো ডি বাই ডিএক্স এ এক্স টু দি পাওয়ার এন, তাহলে এইখানে আমরা কার সাপেক্ষে করতেছি, এক্স এর সাপেক্ষে। তো এক্স এর সাপেক্ষে এইখানে এক্স ছাড়া যা থাকবে সব কনস্ট্যান্ট, তো আমরা এইখানে কনস্ট্যান্ট পাইতেছি শুধুমাত্র কি এ, তাহলে এ লিখবা। তারপরে হচ্ছে এখানে এক্স এর যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা লিখবা। তারপরে হচ্ছে এক্স এর পাওয়ার কি এক কমাই দিবা, এটা হলো কাজ। এটার ক্ষেত্রেও সেম, এই কার্লি ডি এরও কাজ সেম। এখানে যে কনস্ট্যান্টটা থাকবে সেই কনস্ট্যান্টটা লিখবা, পাওয়ারটা লিখবা, মানে এখানে এক্স এর যে পাওয়ারটা থাকবে সেটা আগে লিখবা এবং এক্স এর পাওয়ার কি এক কমাই দিবা। তো এখন দেখো আমরা উদাহরণ দিলে বুঝতে পারবা। যেমন ধরো ডি বাই ডিএক্স 5x স্কয়ার, তো এটার ক্ষেত্রে খেয়াল করো, তো এইখানে আমাদের 5 হচ্ছে কনস্ট্যান্ট, তারপর হচ্ছে 2 হলো পাওয়ার, এই পাওয়ারটা x এর পাওয়ার কি এক কমে যাবে, তাহলে 2 আছে কত হবে 1, তার মানে হচ্ছে তোমার কত দাঁড়াবে 10x। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এটা আবার হচ্ছে না বুঝলে আমি ক্লিয়ার করে দেব। আর 2 মাইনাস 1 মানে কত 1, 1 মানে x টু দি পাওয়ার 1 মানে হচ্ছে x। আচ্ছা, এখন খেয়াল করো, আমি যদি এরকম ভাবে লিখি d বাই dx y x স্কয়ার, তাহলে কি হবে,
হ্যাঁ এইখানে দেখো ওয়াই, এখন ওয়াই কে আর কোনো কিছু করা যাবে না, কারণ আমরা এখানে কার সাপেক্ষে করতেছি, এক্স এর সাপেক্ষে। তার মানে হচ্ছে আপনি যদি এখানে ওয়াই এক্স এর সাপেক্ষে করেন তাহলে ওয়াইটা কনস্ট্যান্ট, তারপর হচ্ছে 2 আসবে, তারপর এক্স এর পাওয়ার কি 1 কমে যাবে, তার মানে হচ্ছে 1, তার মানে হচ্ছে 2xy হবে। আবার যদি এরকম দেই ডি বাই ডি ওয়াই, তারপর হচ্ছে ধরো 5x² z y³ এখানে অনেকগুলো অক্ষর দিলাম, এটা বুঝলে আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো কার সাপেক্ষে করতেছি ওয়াই, তাহলে ওয়াই ছাড়া যা থাকবে সব কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে 5x² z কনস্ট্যান্ট। তারপরে কি ওয়াই এর পাওয়ার সামনে আসবে, তাহলে আমার সামনে আসা মানে কি 3 গুণ হওয়া, এবং হচ্ছে কি ওয়াই এর পাওয়ার কমে যাওয়া, 1 কমে যাওয়া, তার মানে হচ্ছে 2, তার মানে হচ্ছে 3 5 15, এখানে হচ্ছে x² y² এবং কি z, তার মানে হচ্ছে এটা হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো যে কার্লি ডি বা ডি এর কাজটা কি। তো এইটা আমাদের হচ্ছে কি এই গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কি কার্লের ভিতরে লাগবে। বোঝার জন্য আরো দুইটা সিম্পল জিনিস লাগবে, সেটা হচ্ছে খেয়াল করো, সেটা হচ্ছে স্কেলার ক্ষেত্র, স্কেলার ক্ষেত্র এবং হচ্ছে কি ভেক্টর ক্ষেত্র, ভেক্টর ক্ষেত্র, এই দুটো আবার কি জিনিস একটু বোঝার চেষ্টা করো। যেমন ধরো আমি যদি লিখি m = 5 কেজি, মানে ভর হচ্ছে 5 কেজি, এটা একটা মান। এরকম যদি ধরো আমি লিখি যে হচ্ছে t হচ্ছে 10 সেকেন্ড, মানে সময় হচ্ছে 10 সেকেন্ড। এরকম তুমি যদি লিখো যে y হচ্ছে x², তাহলেও কিন্তু এটা হচ্ছে একটা স্কেলার। কিন্তু দেখো এইখানে ডিরেক্টলি হচ্ছে তুমি একটা মান পাইতেছো, এইখানেও কি তুমি একটা মান পাইতেছো, কিন্তু এইটার ক্ষেত্রে তুমি খেয়াল করো তো এখানে এক্স এর মান স্বাধীনভাবে তুমি কি করতে পারো, পরিবর্তন করতে পারো। তার মানে হচ্ছে এখানে এক্স এর বিভিন্ন মানের জন্য তুমি কি পাবা, ওয়াই পাবা। তো আলটিমেটলি এটাকে বলা হয় স্কেলার ক্ষেত্র, স্কেলার ক্ষেত্র। আর এটাকে এই দুটাকে বলা হয় হচ্ছে কি স্কেলার রাশি বা স্কেলার মান। আমার কথা বুঝতে পারছো, বিষয়টা ক্লিয়ার? স্কেলার ক্ষেত্র মানে হচ্ছে অনেকগুলো স্কেলার রাশির মান, আর স্কেলার রাশি মানে কি স্কেলার জাস্ট হচ্ছে একটা মান। বিষয়টা ক্লিয়ার? তো স্কেলার ক্ষেত্রের একটা উদাহরণ যদি আমি বলি, যেমন ধরো একটা রুমের ভিতরে প্রত্যেকটা জায়গাতে আমরা জানি যে প্রত্যেকটা জায়গাতে গ্যাসের কণা থাকে। তো প্রত্যেকটা জায়গাতে গ্যাসের কণা ভিন্ন ভিন্ন কি পাবা, টেম্পারেচার পাবা। তো ভিন্ন ভিন্ন টেম্পারেচার যদি পাও, তাহলে যেমন এই ধরো হচ্ছে একটা রুম, এইখানে একটা টেম্পারেচার, এখানে ধরো এখানে T1, এখানে কি T2, এখানে কত T3, এখানে T4, এখানে T5, বিভিন্ন জায়গায় তুমি কি বিভিন্ন টেম্পারেচার পাবা। তাহলে এই পুরা ক্ষেত্রটা কি তাপমাত্রা ডিফেন্ড, তাপমাত্রার ক্ষেত্র হিসাবে কি বিবেচিত। তো এই জন্য এইটাকে বলা হয় কি স্কেলার ক্ষেত্র, কারণ টেম্পারেচার বা তাপমাত্রা কি স্কেলার রাশি। এখন খেয়াল করো, ধরো তুমি ভেক্টর ক্ষেত্র, যেমন ধরো ভেক্টর রাশি কি 2i + 3j প্লাস হচ্ছে কি 5k, এই একটা এটার সিঙ্গেল একটা হচ্ছে কি ভেক্টর রাশি। এখন কথা হলো ভেক্টর ক্ষেত্রটা কি। যেমন ধরো এরকম যদি আমি লিখি a হচ্ছে x² i³ প্লাস হচ্ছে y² j³ প্লাস হচ্ছে zk², তো এইটার ক্ষেত্রে তোমার একটা নির্দিষ্ট মান আসতেছে, এই ভেক্টর রাশিটার কি একটা নির্দিষ্ট মান আসতেছে। বাট এটার ক্ষেত্রে আপনি চিন্তা করেন, এটার ক্ষেত্রে যেখানে xyz, এখানে দেখো x বা xyz সামথিং এরকম, এখানে আমাদের পপুলার যে স্কেলার ক্ষেত্র সেটা হচ্ছে ফাই ধরা হয়, ফাই ধরো x² yz, এরকম বিভিন্ন রকম হচ্ছে কি থাকতে পারে মানে স্কেলার ক্ষেত্র থাকতে পারে। আর এইখানে দেখো ভেক্টর ক্ষেত্রের ক্ষেত্রে আমাদের কি থাকবে, যে এক্স ওয়াই জেড থাকবে, পাশাপাশি কি থাকবে i², j² এবং কি k²। কিন্তু স্কেলার ক্ষেত্রে কিন্তু এটা নাই, এটা মাথা রাখবে। স্কেলার ক্ষেত্রে শুধু xyz আছে, এখানে xyz আছে, বাট হচ্ছে পাশাপাশি কি থাকবে ijk, মানে ভেক্টর, তো ভেক্টর ক্ষেত্র তার হচ্ছে ijk থাকতে হবে। তো এটা হচ্ছে আমাদের কি ভেক্টর ক্ষেত্র। বিষয়টা বুঝতে পারছো? এখন ভেক্টর ক্ষেত্রে যদি একটা উদাহরণ বলি, তাহলে তুমি হচ্ছে ধরো এটা হচ্ছে একটা কার্তেশীয় স্থানাঙ্ক। তো এইখানে ধরো এটা হলো আমাদের কি একটা, এটা হচ্ছে আমাদের কি একটা কার্তেশীয় স্থানাঙ্ক। তো এইখানে বিভিন্ন পয়েন্টের অবস্থান ভেক্টর আছে,
যেমন এটা r1, এটা r2, এটা কি r3। তাহলে বিভিন্ন জায়গায় কি আছে, অবস্থান ভেক্টর আছে। তাহলে হচ্ছে এটা যদি আমরা একটা এরিয়া চিন্তা করি, তাহলে এই এরিয়ার প্রত্যেকটা অবস্থান ভেক্টর কি, এক একটা ভেক্টর রাশি। তাহলে পুরো ক্ষেত্রটাকে বলা হয় কি, ভেক্টর ক্ষেত্র। আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ হচ্ছে আর কি ভেক্টর, মানে এগুলো কি অবস্থান ভেক্টর, কি ভেক্টর রাশি। বিষয়টা ক্লিয়ার? তো এই ছিল হচ্ছে আমাদের দুইটা টপিক, যে স্কেলার ক্ষেত্র এবং কি ভেক্টর ক্ষেত্র। এখন আমরা চলে যাব হচ্ছে কোথায়, গ্রেডিয়েন্ট। খেয়াল করো, এখানে আমরা তিনটা জিনিস একসাথে পড়ব, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কি কাট। আমি একটু ছক করে ফেলি, তাহলে তোমাদের জন্য কি হবে, সহজ হবে। আচ্ছা দেখো, খেয়াল করো, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, তারপর হচ্ছে কি কাট। আচ্ছা এখন কথা হলো, এই গ্রেডিয়েন্টকে প্রকাশ করে কিভাবে, গ্রেডিয়েন্টকে প্রকাশ করে এটার কাজ কি। প্রথমত হচ্ছে এটা হলো একটা ভেক্টর, এটা হচ্ছে কি ভেক্টর। দ্বিতীয় কাজ হচ্ছে এটা স্কেলার ক্ষেত্রকে, স্কেলার ক্ষেত্র হতে কিসে কনভার্ট করে, ভেক্টর ক্ষেত্রে কনভার্ট করে, ভেক্টর ক্ষেত্র। বিষয়টা বুঝতে পারছো? মানে এই গ্রেডিয়েন্টটা হচ্ছে কি একটা ভেক্টর, কারণ ভেক্টর ক্ষেত্রে কনভার্ট করে, স্কেলার ক্ষেত্র থেকে কি ভেক্টর ক্ষেত্রে কনভার্ট করে। তারপর হচ্ছে 3, এই গ্রেডিয়েন্টকে প্রকাশ করা হচ্ছে, যেমন ধরো স্কেলার ক্ষেত্র, স্কেলার ক্ষেত্র হচ্ছে ফাই, তাহলে এইখানে গ্রেডিয়েন্টকে প্রকাশ করা হচ্ছে কি গ্রেড ফাই দিয়ে, এটাকে বলা হয় হচ্ছে ফাই এর গ্রেডিয়েন্ট, গ্রেডিং। তো এইটা তো আমি বুঝলাম, কিন্তু এটা তুমি ম্যাথমেটিক্যালি কিভাবে বের করবে, এটা ম্যাথমেটিক্যালি বের করা লাগবে হচ্ছে ডেল ইনটু কত, ফাই। তার মানে হচ্ছে এইটা আপনি যদি ক্যালকুলেশন করেন, তাহলে আলটিমেটলি আপনি কি পাবেন, ফাই এর গ্রেডিয়েন্ট পাবেন। তো এটা আপনাকে বের করতে বলে, যে কোনো একটা স্কেলার ক্ষেত্র দিবে, স্কেলার ক্ষেত্র দিয়ে সেটা থেকে আপনাকে কি বের করতে বলবে, বলবে যে হচ্ছে গ্রেডিয়েন্ট বের করো। তখন তো তুমি এটা করবে। আর এটা মানে হচ্ছে কি, এই যে আমি যদি এখানে ছোট করে লিখি, ডেল, ডেল মানে হচ্ছে কার্লি ডি বাই কত, আই ক্যাপ, কার্লি ডি বাই ডি ওয়াই, জে ক্যাপ, কার্লি ডি বাই কে ক্যাপ ইন্টু কত, ফাই। তো এখানে ফাই এর যে এক্স ওয়াই টার্ম থাকবে, সেটা প্রত্যেকটা জায়গায় কি হবে, গুণ হবে। তো গুণ হয়ে তোমার হচ্ছে ওই ভেক্টর ক্যালকুলাসের মতো কি হিসাব নিকাশ করবা। আচ্ছা দেখি, আমি যদি সুযোগ হয় তাহলে এটা দেখাই দিব। আচ্ছা এখন খেয়াল করো, আমাদের ডাইভারজেন্স, ডাইভারজেন্সের প্রথম যে এইটা হচ্ছে, সেটা হচ্ছে এটা স্কেলার, এটা কি স্কেলার। এবং এইখানে স্কেলার যেই ক্ষেত্রটা, এই স্কেলার ক্ষেত্রটা মানে একটা ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশি ছড়ায় যাবে না চুপসে যাবে, মানে বৃদ্ধির হার বা হ্রাসের হারটা ডিফাইন করে ডাইভারজেন্স। তো ডাইভারজেন্সকে প্রকাশ করা হচ্ছে ডাইভারজেন্স, ডিআইভি, ড্রাইভ, আর সাথে যে ভেক্টর ক্ষেত্রটা থাকবে সেটা। বিষয়টা বুঝতে পারছো? এটাকে আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে ডেল ডট হচ্ছে কি এ। তার মানে হচ্ছে যে ডাইভারজেন্সের থেকে কি ডট, ডট করলেই আমরা যদি ওই একটা ভেক্টর ক্ষেত্রের সাথে ভেক্টর অপারেটর, ভেক্টর অপারেটর কি করি আমরা ডট করি, তাহলে হচ্ছে আমরা কি পাবো, ডাইভারজেন্স পাবো। এই অংশটাকে বলা হয়, এই অংশকে বলা হয় হচ্ছে এ এর ডাইভারজেন্স, ডাইভারজেন্স। আশা করি তোমরা বুঝতে পারছো। মানে ডাইভারজেন্স কিভাবে বের করতে হবে, যে ডেল এবং হচ্ছে কি এ, এই দুইটার কি করব আমরা, ডট করব। ডট করলে, ডট কোথা থেকে আসলে, যে ডাইভারজেন্সের ডট, ডট থেকে ডট, ডট করলে আমরা কি পাবো, এর ডাইভারজেন্স পাবো। এখন এইখানে তিনটে কন্ডিশন আছে, খেয়াল করো। প্রথমত ডাইভারজেন্সের মান আপনি যদি 0 পান, তাহলে হচ্ছে সলিনয়েডাল হবে, সলিনয়েডাল। তো সলিনয়েডাল মানেটা কি, এটা একটু সহজে বলি। সলিনয়েডাল মানে হচ্ছে, ধরেন একটা ক্ষেত্র, এখানে যতগুলা ভেক্টর প্রবেশ করতেছে ততগুলা কি ভেক্টর বের হবে, এরকম জিনিসকে বলা হয় সলিনয়েডাল। এই চিত্রটা মাথায় রাখতে হবে। বিষয়টা বুঝতে পারছো? এরকম চিত্র এরকমও দেওয়া থাকে, যেমন ধরো এরকম, এরকমও দেওয়া থাকতে পারে, এরকমও দেওয়া থাকতে পারে, অথবা এরকমও দেওয়া থাকতে পারে। এটা হচ্ছে কি সলিনয়েডাল। যদি তুমি কি পাও, ডাইভারজেন্সের মান কি পাও, 0 পাও। আরেকটা হচ্ছে, আমাদের যদি ডাইভারজেন্সের মান প্লাস হয়, মানে শূন্যের চাইতে কি হয়, বড় হয়,
তাহলে হচ্ছে তোমার কন্ডিশন হচ্ছে আয়তন বাড়ে, আয়তন বাড়ে। তো আয়তন যদি বাড়ে, একটা জিনিসের যদি আয়তন বেড়ে যায় তাহলে ঘনত্ব কি হয়ে যাবে? কমে যাবে। তার মানে হচ্ছে ঘনত্ব কমে। আয়তন বাড়লে কি হবে? ঘনত্ব কমবে। তো ঘনত্ব কমলে সেটার চিত্রটা হবে এরকম, যেমন ধরো আয়তন বাড়তেছে, এই যে এরকম ভাবে বাহিরের দিকে তীর চিহ্ন দিয়ে দেখাইতে হবে, অথবা এরকম একটা বিন্দু থেকে কি হচ্ছে? বাহিরের দিকে বের হচ্ছে। মানে চিত্রগুলা দিয়ে কি বোঝায় সেটাও কিন্তু মাঝে মাঝে চাই, যে ডেল ডট এ গ্রেটার দেন কি 0 থাকলে কি আয়তন বাড়ে, মানে বৃদ্ধি পাচ্ছে, এই যে ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে যাওয়া। হ্যাঁ, ছড়িয়ে যাওয়া মানে হচ্ছে কি ডাইভারজেন্সের মান কি ধনাত্মক। আর ডাইভারজেন্স যদি 0 হয় তাহলে হচ্ছে তোমার কি আয়তন কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে ঘনত্ব কনস্ট্যান্ট, এর মানে হচ্ছে এটাকে বলা হয় কি সলিনয়েডাল। আরেকটা জিনিস আছে সেটা আমরা এখানে দেখে নেই, 3 নম্বরটা উপরে লিখলাম, সেটা হচ্ছে ধরো 1 2 3, যেমন ধরো ডেল ডট এ লেস দেন, তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের ডাইভারজেন্সের মান যদি ঋণাত্মক হয় তাহলে আয়তন কমে, আয়তন কমে। আয়তন কমা মানে কি? ঘনত্ব বাড়া, ঘনত্ব বাড়ে। আচ্ছা, এটা চিত্রটা হচ্ছে এরকম যে আয়তন কমা মানে কি? মানে ধরো এই গোলের ভিতরে মানে ভেক্টর রাশিগুলো প্রবেশ করতে, ভেক্টর ক্ষেত্রগুলো। আচ্ছা, আর এটা হচ্ছে বিন্দু দিয়েও হচ্ছে এইভাবে দেখানো যায়, মানে আয়তন কি হচ্ছে? সংকুচিত হচ্ছে, পুঞ্জীভূত হচ্ছে, এরকম বলে আর কি। তো তুমি এগুলা থেকে তুমি এমসিকিউ পাবা। আর এটা থেকে মেইনলি হচ্ছে কি সলিনয়েডাল, সলিনয়েডাল প্রমাণ করতে বলে। তাহলে ভেক্টর ক্ষেত্রের সাথে তুমি ভেক্টরকে অপারেটরের কি করবা? ডট করবা। ডট করার পরে যদি কি পাও? শূন্য পাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার কি হবে? এই সলিনয়েডাল হবে, ওই ভেক্টর ক্ষেত্রটা কি হবে? সলিনয়েডাল হবে। এখন দেখো কার্লের ক্ষেত্রে, তো কার্লের ক্ষেত্রে আমাদের কার্লের যে প্রকাশ, এটা হচ্ছে আমাদের কি ভেক্টর, এটা কি ভেক্টর, এবং এটাকে প্রকাশ করা হচ্ছে কার্ল অফ এ, এইভাবে, মানে এই একটা ভেক্টর ক্ষেত্র এরকম, অথবা হচ্ছে তোমার ক্রস দিয়ে, এই যে পথ থেকে ক্রস, এই হচ্ছে আমাদের কি কার্ল। মানে তুমি যদি একটা ভেক্টর ক্ষেত্রের সাথে কি করো? ভেক্টর অপারেটর কি করা হয়? ক্রস করা হয়, তাহলে তুমি কি পাবা? কার্ল পাবা। তো কার্লের কিছু হচ্ছে বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা দেখি। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যদি তুমি কার্লের মান শূন্য পাও, তাহলে সেটা হচ্ছে অঘূর্ণনশীল, ঘূর্ণনশীল, অঘূর্ণনশীল, অঘূর্ণনশীল অথবা সংরক্ষণশীল, সংরক্ষণশীল। আচ্ছা, আর যদি তুমি নট ইকুয়াল টু জিরো, নট ইকুয়াল টু জিরো বলতে কি শূন্যের চাইতে বড় হইতে পারে, ছোট হইতে পারে, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার ঘূর্ণনশীল, ঘূর্ণনশীল। তো ঘূর্ণনশীল মানে হচ্ছে দেখো এখানে অ আছে, এখানে অ নাই, আর এখানে ঘূর্ণয়নে অ নাই, তার মধ্যে এখানে অসংরক্ষণশীল হবে, অসংরক্ষণশীল। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আরেকটা জিনিস, এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে, তাহলে এখানে তোমাকে একটা জিনিস বলতে পারে যে হচ্ছে একটা এ ভেক্টর ক্ষেত্র দেওয়া আছে, সেটা ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল, বা সংরক্ষণশীল না অসংরক্ষণশীল, তাহলে তুমি সেটার ক্ষেত্রে কি যাচাই করবা? কার্ল করবা। যদি কার্লের মান শূন্য আসে তাহলে তুমি কি বের করবা? মানে তুমি বলতে পারবা সেটা কি ঘূর্ণনশীল বা অঘূর্ণনশীল। আরেকটা জিনিস ধরো, এটা প্রয়োগ আর কি, এটা হচ্ছে প্রয়োগ, এটা এমসিকিউতে অনেকবার আসছে। তো এটা কি, তুমি যদি হচ্ছে রৈখিক বেগের, এটা হচ্ছে বেগ, এটা কি রৈখিক বেগ, তো রৈখিক বেগের আপনি যদি কার্ল করেন তাহলে এখানে আপনি কৌণিক বেগের দ্বিগুণ, কৌণিক বেগের ওমেগা কি কৌণিক বেগ, কৌণিক বেগ, তো ওমেগা হচ্ছে কৌণিক বেগের দ্বিগুণ একটা মান আমরা পাই। তো এটা মাথায় রাখতে হবে, যদি আমরা রৈখিক বেগকে কার্ল করি তাহলে আমরা কি পাই? কৌণিক বেগের দ্বিগুণ মান পাই আর কি। তো এটা একটা প্রয়োগ, এটা মাথায় রাখবো। তো এই ছিল হচ্ছে আমাদের কি গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কি কার্ল। তো এগুলোর উদাহরণ দিতে পারলে ভালো হইতো, বাট ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আশা করি তোমরা এই ডে টু এর
থিওরি ক্লাসটা বুঝতে পারছো। তো এইখানে যদি কারো সমস্যা থাকে তো কমেন্টে জানাবা যে কি সমস্যা, এবং ভিডিওটা শেয়ার করে দিবা যাতে তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাই ভিডিওটা দেখতে পারে।